অভিশাপ যে জিনিসটা সেটা কতখানি একটা পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সেইটাতে আমি এই প্রথমবার প্রত্যক্ষ করলাম। এইবার বিয়ের পর দিন 5 কি 7 কাটবার পর কিছু অদ্ভুত ব্যাপার সেই বাড়িটাতে শুরু হয়। যখনই এই ধোঁয়াটা ওই ঘরটার সামনে দাঁড়িয়েও ছড়াচ্ছে তখনই ভেতর থেকে মনে হলো যেন কেউ ধাক্কাচ্ছে দরজাটা। সুরঞ্জনা যেটা বেশি করে আরও অনুভব করে যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিছু কালশিটের মতো দাগ, আঁচড়ের দাগ, রক্ত জমাট বেঁধে গেছে এরকম কিছু দাগ দেখা যাচ্ছে, যার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। হঠাৎ ও দেখছে যে ও যেই খাটটায় বসে আছে তার ঠিক পাশ থেকে একটা অবয়ব, একটা মূর্তি মাথা তুলে দাঁড়ালো, যার মুখটা পুরো পোড়া। হঠাৎ করে আমরা দেখলাম যে ও যেখানে বসেছিল সেখান থেকে উঠে বিদ্যুৎ গতিতে ও ছুটে গেল শাশুড়ির ঘরে। শাশুড়ির ঘরে গিয়ে তার গলা প্রায় টিপে ধরে এরকম অবস্থা, মানে টিপে ধরেছে গলা। কাকিমা দাঁড়িয়ে রয়েছে, ওই রকম বিভৎস মুখ, হ্যাঁ, শরীরের অর্ধেকটা পুরো ঝলসে গেছে, মাংস গলে গলে পড়ছে, মানে সে বিভৎস দৃশ্য। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে ভৌতিক পডকাস্ট। আমরা আজকে যে ঘটনাটা শুনবো তার থেকেও বেশি ইন্টারেস্টিং যে আমাদের ঘটনাটা শোনাবে, কারণ আপনারা সবাই তার বিশাল বড় ফ্যান, এটা আমরা জানি। আমাদের প্রত্যেকটি পডকাস্ট হরর মাইন্ডস হোক বা ইউটিএস হোক, যখনই দেবদীপদা এসেছে, দেবদীপদা ওয়েলকাম প্রথমত তোমায়, যতবারই দেবদীপদা এসেছে একটা ব্লকবাস্টার এপিসোড হয়েছে। আজকে সেরকমই একটা এপিসোডের অপেক্ষায়, আপনারাও সেরকমই একটা ঘটনা শুনতে চলেছেন, প্লাস আমিও সেরকমই একটা ঘটনা শুনতে চলেছি। তো দেবদীপদা আজ মানে কীরকম টাইপের ঘটনা, মানে অবশ্যই তুমি পুরোটা প্রকাশ করবে না, তাও না পুরোটা এখনই বলছি না, তবে এইটুকু বলতে পারি যে বেশ ভয়ঙ্কর ঘটনা। আমি নিজে শুরু থেকে ঘটনাটার মধ্যে ইনভলভ ছিলাম, আমি নিজে কিছু কাজ এখানে করেছি এবং আমার একটা টিম আছে এই মুহূর্তে, আমরা সবাই একসাথে একটুখানি যৌথভাবে কাজ করছি আর কি। মানে টিম বলতে সেখানে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারও থাকছে, তন্ত্র রিলেটেড ব্যাপারও থাকছে, এরকম নানান রকমভাবে কেসেসগুলো আমরা হ্যান্ডেল করছি এই মুহূর্তে। তা যেহেতু আমি একদম শুরু থেকে এই ঘটনাটার মধ্যে জড়িত, মানে শুরু থেকে বলতে মানে ঘটনাটার সূত্রপাত অনেক আগে থেকেই হয়, কিন্তু আমি পরে যেহেতু আমার কাছে ক্লায়েন্ট হিসেবে ওনারা আসেন কিছু সাহায্য চাইতে, তারপর আমি আস্তে আস্তে ব্যাপারটার সাথে জড়িয়ে পড়ি। মানে শুরুটা হয়েছিল নিছকই একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন দিয়ে, কিন্তু তারপরে সেই জলটা যে এতটা দূর গড়াবে সেটা আমারও প্রথমটায় কোনো আইডিয়া ছিল না, কিন্তু তারপরে তাদের মুখ থেকে ঘটনাগুলো শুনে শুনে তারপরে আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা এতটা সিম্পল নয়। তারপরে গিয়ে আমি মানে এই ব্যাপারটার নিষ্পত্তি হয়। আর আরও একটা ব্যাপার বলে রাখি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে অভিশাপ যে জিনিসটা সেটা কতখানি একটা পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এইটা আমার এই সংক্রান্ত যে প্রফেশনটা সেইটাতে আমি এই প্রথমবার প্রত্যক্ষ করলাম। মানে অভিশাপের একটা ব্যাপার কিন্তু এই ঘটনাটাতে রয়েছে, যেটা পরে রিভিলড হবে। একটা ছোট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন আপনারা আমাদের এই পডকাস্ট স্ক্রিনের ওপারে দেখেছেন। কেমন হয় যদি আমাদের এই পডকাস্ট আপনারা সামনাসামনি দেখতে পারেন, তাও আবার পাহাড়ে? ঠিক ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা জমে যাবে বলুন। হ্যাঁ, এরকমই একটা সুযোগ করে দিয়েছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সাথে থাকছি আমি এবং আমার পুরো টিম। এই নয়, আরও 2জন স্পেশাল গেস্টও আছে যারা আপনাদের সামনে ঘটনা শোনাবেন। 1, সবার পছন্দের দেবদীপ মিত্র, আর 2, গল্পওয়ালার অরিত্র বেরা। হ্যাঁ, এরা 2জনও থাকছে এই সফরে। আমরা 3জন মিলে শোনাবো বিভিন্ন ভৌতিক ঘটনা, এছাড়াও
বেশ কিছু মজার ইভেন্ট অর্গানাইজ করেছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর হন্টেড ইভেন্টও আছে। এবার বলি ডেটটা। এই গরমের ছুটিতেই 15ই মে আমরা স্প্ল্যানেড থেকে বাসে উঠছি। 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা থাকছি পাহাড়ে, অর্থাৎ 3 নাইটস 4 ডেজ। সোমবার আমরা ফিরে আসছি আবার স্প্ল্যানেডে। কোথায় যাচ্ছি? কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ওখানের হোমস্টেতে থাকবো, আর এই পুরো ইভেন্টটাই ওখানে অর্গানাইজ করা হয়েছে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। আমি বলতে পারি 2 রকম প্যাকেজ আছে, একটা হচ্ছে নন এসির আর একটা হচ্ছে এসির। অর্থাৎ স্প্ল্যানেড থেকে আপনারা যে যাবেন আবার স্প্ল্যানেডে যে ফিরবেন, এই ট্রাভেলটা একটা এসি বাস, একটা নন এসি বাস, যার যেটা কমফোর্টেবল। আমাদের মেন উদ্দেশ্য মজা করা, তাই কেউ মিস করবেন না। আমি যেটা বলছিলাম, ট্রাভেল থেকে শুরু করে থাকা, খাওয়া সবই ইনক্লুডেড এই প্যাকেজে। নিচে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং পিন কমেন্টেও ওদের নাম্বার অ্যান্ড ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আজকেই যান, ফোন করুন আর বুক করে নিন আপনার সেট। চলুন না এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হই। তাহলে দেখা হচ্ছে 15 তারিখ বাসে। আমি আর আমার টিম, সাথে দেবদীপ মিত্র এবং অরিত্র বেরা সবাই থাকছে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। তো এবার আমরা দেবদীপদার কাছে আসি, আজকের ঘটনাটা শুনি। দেখো, ঘটনা বলতে আমার কাছে মোটামুটি মাস 1.5 আগে, আমি যেহেতু বিভিন্ন পডকাস্ট করছি, অ্যাস্ট্রোলজি নিয়ে কথাবার্তা বলছি, একটি মেয়ে আমার সাথে যোগাযোগ করে থ্রু মেসেঞ্জার। মেয়েটির নাম হচ্ছে সুরঞ্জনা। মেয়েটি বেশ কিছুদিন হলো বিয়ে হয়ে উত্তর কলকাতায় একটি বাড়িতে সে উঠেছে। এবার আমার সাথে মাস 1.5 আগে যোগাযোগ করে এবং মেসেঞ্জারে জাস্ট একটু ব্রিফ করে লেখে যে আমি প্রচণ্ড সমস্যার মধ্যে আছি, আমি এবং আমার হাজব্যান্ড, আপনার সাহায্য আমার বিশেষভাবে দরকার, আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব। তা আমি তখন যথারীতি আমার যা যা ডিটেলসগুলো, আমার চেম্বার ডিটেলসগুলো, কখন আমি বসি, কটা থেকে কটা পর্যন্ত আমি অ্যাভেলেবল থাকি, ইভেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করলাম। এবার শেয়ার করবার সাথে সাথেই দেখি ও আমাকে কল করেছে। কল করে মানে বুঝতেই পারলাম, মানে নাম্বার দেওয়ার সাথে সাথে, আমি এর আগে তো আরও অনেককে নাম্বার দিয়েছি, নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে যে কল করে এরকম আমি দেখিনি। আমার থেকে একটা পারমিশন চায়, কটা থেকে কটার মধ্যে কল করলে ভালো হয়, আমি কলটা রিসিভ করতে পারবো সেটা জানতে চায়, তারপর তারা কল করে। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে আমি দেখলাম যে নাম্বারটা দেওয়ার সাথে সাথেই মানে সে তড়িঘড়ি আমাকে কল করে ফেলেছে, এবং তার থেকেই আমি বুঝলাম যে সমস্যাটা বেশ জটিল এবং গুরুতর। তা আমাকে যখন কল করলো, করে বলছে যে দেখুন, আমি একটা বিরাট সমস্যার মধ্যে রয়েছি এবং এটা আমাদের বিবাহিত জীবনের ঠিক পরপর, মানে যেই ছেলেটির সাথে ওর বিয়ে হয় সেই বিবাহিত জীবনের ঠিক পরপর, মানে বিয়েটা হওয়ার পর থেকেই আর কি, বেশ কিছু দিনের মধ্যে থেকে মানে নানান রকম উদ্ভট ঘটনা এবং অশান্তিকর কিছু ঘটনা, মানে এমন কিছু অবাঞ্ছিত ঘটনা যেটা একটা বিবাহিত জীবনকে মানে একটু ডিস্টার্ব করতে পারে বা একটু নষ্ট করতে পারে, সেরকম টাইপের বেশ কিছু ঘটনা তাদের সাথে ঘটছে। এবং সেই ঘটনাটার জেরে সেই মেয়েটি এবং তার হাজব্যান্ড দুজনেই সাফার করছে। তা সেই সব বলে আমার কাছে সাহায্য চায়। তা আমি বললাম যে দেখুন, ফোন মারফত তো সেরকম একটা কথা বলা সম্ভব না, ডিটেলসে অত বোঝা যায় না, নানান রকম ডিস্টারবেন্স থাকে। আপনি একটা কাজ করুন, আপনি আমার চেম্বারে আসুন, আপনি যেহেতু নর্থ ক্যালকাটায় থাকেন আপনি খুব ইজিলি চলে আসতে পারবেন। তা আপনি একদিন আসুন, এসে কথা বলুন। তা বলছে যে দেখুন, এই অ্যাপয়েন্টমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব পেলে ভালো হয়। তাই বললাম যে ঠিক আছে, আপনি এই উইকেন্ডটাতে আসুন, আমি দেখছি। তা তিনি আসেন, তিনি একাই এসছেন, কিন্তু আমি ভেবেছিলাম হাজব্যান্ডকে সাথে নিয়ে আসবে, কিন্তু মেয়েটি একা আসে। এবার মেয়েটির নাম আমি একটু আগেই বলেছি, সুরঞ্জনা। আমাকে এসে প্রথমে তো তার ডিটেলসগুলো দেয়, তার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। তা সেইগুলো আমি আমার সফটওয়্যারে ফেলে তার চার্টটা তৈরি করি, তার বার্থ টাইম রেকটিফিকেশান করি, একদম ঠিকঠাকভাবে চার্টটাকে দাঁড় করাই প্রথমে নিয়ে। তারপর আমি দেখলাম ওই মেয়েটির 5th হাউস, যেটা মানে জন্ম ছকের যেটা পঞ্চম ভাব, সেই পঞ্চম ভাবটা ড্যামেজড হাউস। আচ্ছা। এবং আমার মন বলল যে এই সংক্রান্ত ব্যাপারেই মেয়েটি কিন্তু
কথা বলবার জন্য এসছে। এবার আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদের পঞ্চম ভাব নির্দেশ করে হচ্ছে সন্তানকে। মূলত আমরা কি করি, মূলত আমরা প্রেমের সম্পর্ক এবং সন্তান হবে কি হবে না এই ব্যাপারটাকে অ্যানালাইজ করি হচ্ছে 5th হাউস থেকে। তা ওই মেয়েটির ক্ষেত্রে দেখলাম 5th হাউসটাই ড্যামেজ। তাই আমি বুঝতে পারলাম যে এই সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার সাথে কিছু কথা বলতে ও এসছে, এবং এর আগেও ওর মুখ থেকে যতটুকু আমি শুনেছি যে ওর বিবাহিত জীবনে অশান্তি। তাই এবারে দেখো, একটা বিবাহিত জীবনের পর মানে বিয়ে হওয়ার পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সব বিষয় নিয়েই তো মূল অশান্তি লাগে, আর নয়তো অর্থনৈতিক কিছু ব্যাপার, আর নয়তো বিবাহ বহির্ভূত কিছু সম্পর্ক। মূলত তো এই ব্যাপারগুলো নিয়ে তো অশান্তিগুলো লাগে। তা আমি বুঝে গেলাম এটাই কারণ হবে। তা আমি তখন বললাম যে কি সন্তান সংক্রান্ত কোনো ব্যাপার নিয়েই আপনি আমাকে বলতে এসছেন? তা তখন মেয়েটি বলে যে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সন্তান হওয়া নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে। তা আমি 5th হাউস ড্যামেজড মানে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে 5th হাউস থেকে যেই অন্যান্য হাউসগুলো কানেক্টেড হয়েছে তাতে আমি দেখলাম এই মেয়েটির সন্তান হতে ডিলে হবে বা সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। এবার সেই জটিলতা শারীরিক নাকি অন্য কোনো জটিলতা সেটা চার্ট দেখে বলা যায় না, মানে মোদ্দা কথা জটিলতা থাকবে এবং সন্তান হতে একটা দেরি হবে। তা আমি তখন ওনাকে ব্যাপারটা বললাম যে হ্যাঁ, এই ব্যাপারটা আপনার চার্ট কিন্তু শো করছে, আপনার সন্তান হতে দেরি হওয়াটা শো করছে এবং আপনার কিন্তু একটা মিসক্যারেজ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তা তখন মেয়েটি বলল যে হ্যাঁ, আমার কিন্তু অলরেডি একবার মিসক্যারেজ হয়ে গেছে। এর আগে আমি সন্তান ধারণ করেছিলাম, আমার গর্ভে একটি সন্তান এসেছিলেন, কিন্তু তাকে আমি পৃথিবীর আলো দেখাতে অক্ষম হই, আমার মিসক্যারেজ হয়। তারপর আবার যে চেষ্টা চরিত্র করব, আমার মনোবলটাই ভেঙে গেছে এবং আমার স্বামীর বেশ কিছু অদ্ভুত ব্যবহার এই মুহূর্তে এই ব্যাপারটাতে আমাকে কিন্তু একটু আটকাচ্ছে বা বাধা দিচ্ছে। তা আমি বললাম যে দেখুন, আপনার চার্ট দেখে যা বলার আমি তো বললাম, এইবার আমি তাহলে প্রতিকারের দিকটাতে আসছি। তা তখন সেই মহিলা, মানে সেই মেয়েটি আর কি, মেয়ে বলছি কারণ আমার থেকে অনেকটাই জুনিয়র, তা সে আমাকে একটু মাঝপথে থামিয়ে দিয়ে বললেন যে দাদা, একটা কথা বলি। যে হ্যাঁ বলুন। এই যে সন্তান হচ্ছে না বা সন্তান হওয়া নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, বা এর আগে যে আমার একটা মিসক্যারেজ হয়েছে, এর কিন্তু একটা ব্যাক স্টোরি আছে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমি এই ব্যাপারটা আপনাকে একটুখানি বলতে পারি, কারণ আমার মনে হয় আপনার ব্যাপারটা জানা দরকার। কারণ এটা শুধুমাত্র যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম বা গ্রহ নক্ষত্রগত একটা সমস্যা, ব্যাপারটা কিন্তু তা নয়। এর পেছনে একটা গূঢ় রহস্য আছে, যেটা আমি আপনাকে বলতে চাই। আমি যতটুকু বুঝেছি আমি আপনাকে বলতে চাই, তারপরে বাকিটা আপনি একটু বিচার বিবেচনা করে দেখবেন। আমি বললাম যে ঠিক আছে, বলুন, যা বলার আছে বলুন। তখন ওই মেয়েটি একটি ঘটনা আমাকে শোনায়। ঘটনাটা হচ্ছে এরকম যে 2023 সালের শেষের দিকে, মানে যখন শীতকাল মানে যেটা বিয়ের মাস, তখন মৃগাঙ্ক নামে একটি ছেলের সঙ্গে ওর বিয়ে হয়। মৃগাঙ্ক হচ্ছে ওর বর্তমান স্বামী। এবার এই মৃগাঙ্ক, এর বাড়ি হচ্ছে উত্তর কলকাতায়, আর মেয়েটা সেন্ট্রাল ক্যালকাটার মেয়ে, মানে ওর বাপের বাড়ি হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটার দিকে কোথাও একটা। তা এবার এই মৃগাঙ্কর সাথে বিয়ে হয় এবং সেটা প্রেম করে বিয়ে হয়। মানে বিয়ের আগে মোটামুটি 1 বছরের সম্পর্ক ছিল এবং প্রেম করে বিয়ে হয়। এবং এই সম্পর্কটা কিভাবে তৈরি হয় সেটা আমি একটুখানি বলি। এই যে মৃগাঙ্ক, মানে ওর যে হাজব্যান্ড, ওর হচ্ছে পাখি নিয়ে কারবার, ঠিক আছে। ওদের যেটা বাড়ি, সেই বাড়িতে আমি তো গেছি পরে, সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটাতে প্রচুর মানে ভ্যারাইটিস অফ ব্রিডের পাখি সে রাখে এবং সেই পাখি নিয়েই ওর ব্যবসা। পাখির চিকিৎসা করা থেকে শুরু করে ইত্যাদি সে নানান রকম ব্যাপার তিনি করেন। তা এবার ওই সুরঞ্জনা বলে যে মেয়েটি, তার যেহেতু পাখির শখ, সেই পাখি সংক্রান্ত ব্যাপার নিয়েই মৃগাঙ্কর ওই জায়গাটাতে ওর যাতায়াত শুরু হয়। তারপর যা হয় আর কি, দুজনের বয়স প্রায় সমানে, একে অপরকে ভালো লেগে যায়, নিয়ে তার থেকে প্রেম, 1 বছরের প্রেম, এবং তার 1 বছরের মধ্যেই মৃগাঙ্কর সাথে ওর বিয়ে হয়। এইবার বিয়েটা কীরকমভাবে হয়, বিয়েটা কিন্তু যে মানে প্রচুর পরিমাণে লোকজন ডেকে ঘটা করে, হ্যাঁ ধুমধাম করে যে একটা বিয়ে হচ্ছে ধর্মীয় রীতিনীতি মেনে লোকজন খাইয়ে, ব্যাপারটা কিন্তু সেরকম হয় না। নর্মাল জাস্ট একটা কোর্ট ম্যারেজ, একদমই সামান্য একটা কোর্ট ম্যারেজ, রেজিস্ট্রি হয়,
হাতে গোনা কয়েকজন লোকজনকে ডাকা হয়, তাদেরকে কিছু খাওয়ানো হয়, নিয়ে এইভাবে জাস্ট একটু বিয়েটা হয়। তা আমি বললাম যে এরকমভাবে বিয়েটা করার কারণ কি? তা তখন মেয়েটি বলছে যে দেখুন, আমার মা বাবারও বয়স হয়েছে মোটামুটি, আর মৃগাঙ্কর বাড়িতে ওর এক বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই, এবং তিনিও বেডরিডন, শয্যাশায়ী। তার কোমর থেকে শুরু করে একদম পা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত পুরো প্যারালাইজড, উনি উঠতে পারেন না। আর মৃগাঙ্কর বাড়িতে এককালে প্রচুর লোকজন ছিল, কিন্তু এখন আর কেউ বেঁচে নেই। মৃগাঙ্কর এক কাকা ছিলেন, তিনি বেঁচে নেই। এক কাকি ছিলেন, তিনি বেঁচে নেই। মৃগাঙ্কর বাবাও অনেক দিন হলো গত হয়েছেন। আর সাতকুলে আর কেউ নেই। দূর সম্পর্কের কিছু আত্মীয় ছড়িয়ে ছিটিয়ে তারা সব কলকাতার বাইরে থাকে। মানে একটা বিয়ের যে ধুমধাম, যে আয়োজন, যে জোগাড় যন্ত্রের যে ব্যাপারটা, সেইটা করবার মতো লোকের খুব অভাব। সেই কারণে মৃগাঙ্ক এবং আমি দুজনে মিলেই ডিসাইড করি যে বিরাট একটা কিছু আয়োজন করা হবে না, মানে কোনো মতে কিছু কিছু নিয়ম মেনে বিয়েটাকে সেরে ফেলা, আর হাতে গোনা কয়েকজন একদম খুব আপন যারা, তাদেরকে ডেকে একটু খাওয়ানো, এই করেই আমরা বিয়েটা সারবো। সবার কপালে তো সব কিছু হয় না। তা আমি বললাম যে ঠিক আছে, বোঝা গেল, তারপরে আপনি কন্টিনিউ করুন। তা তখন মেয়েটি বলছে যে এইবার বিয়ে হয়ে যখন ও ওই বাড়িটাতে এসে, এর আগেও বেশ অনেকবার ওই বাড়িতে যাতায়াত করেছে, মৃগাঙ্কর মায়ের সঙ্গেও পরিচয় করেছে, সব কিছু এভরিথিং ওয়াজ ফাইন। কিন্তু বিয়ের পর যখন 24 ঘন্টা একটা বাড়িতে থাকা শুরু করে একটি মেয়ে, তখন তো সে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, যেটা বিয়ের আগে কি, বিয়ের আগে একটা ঝটিকা সফরের মতো সে যাচ্ছে, গিয়ে একটুখানি গল্পগুজব করছে, কথা বলছে, 3 ঘন্টা 4 ঘন্টা থাকছে, খাওয়া দাওয়া করছে, চলে আসছে। কিন্তু একটা বাড়ির বউ হয়ে যাওয়ার পর সে তো বেশ কাঁধে কিছু দায়িত্ব নিয়ে যাচ্ছে, এবং সে একটা সংসারে প্রবেশ করছে, সবথেকে বড় কথা। তো তখন সেখানে খুঁটিনাটি অনেক কিছুই নজরে পড়ে, এবং সেই ব্যাপারগুলো তাকে ভাবায়ও। কীরকম? প্রথমত, মৃগাঙ্কর মা এই যে বেডরিডন অবস্থায় থাকে, ওনার একটা অদ্ভুত ব্যাপার এই মেয়েটি লক্ষ্য করে, মাঝে মধ্যেই তিনি আশপাশে এইভাবে ঘুরে ঘুরে তাকান এবং কাউকে যেন একটা দেখে ভয় পান। আচ্ছা। চমকে চমকে ওঠেন, এবং সেই চমকে যাওয়াটা কিন্তু মানে বেশ নজরে পড়বার মতো। তা এইটা দেখে প্রথমে সুরঞ্জনার একটুখানি অবাক লাগে। তা সুরঞ্জনা তাকে জিজ্ঞাসা করেন তার শাশুড়িকে যে আপনি এরকম ভয় পান, কি দেখে ভয় পান, কি আপনার কোনো সমস্যা আছে? তা তখন ওই ভদ্রমহিলা, ওই বৃদ্ধা মহিলা, তিনি বলেন যে না মা, সেরকম কোনো সমস্যা নেই, তুমি এগুলো নিয়ে ভেবো না, আমার তো বয়স হয়েছে, নানান চিন্তা মাথায় থাকে। তা সুরঞ্জনা তখন বুঝলো যে এটা তো তার প্রশ্নের যোগ্য উত্তর হলো না। যাই হোক, তা এই ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে, এইটা মাঝে মধ্যেই প্রকাশ পায়। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বাড়ির দোতলায়, বাড়িটা দোতলা বাড়ি, এবার দোতলা বাড়ির মানে দোতলাটাতে, নিচতলাটাতে একটা পোর্শন মৃগাঙ্করা থাকে, ওপরেও কিছুটা জায়গা ওরা অকিপাই করে আছে, আর একতলা মানে গ্রাউন্ড ফ্লোরের একটা সাইডে ওর পাখির ইয়েগুলো রাখা। এবার দোতলায় একটা ঘর আছে, যেই ঘরটা কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে, যেই ঘরটা পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে, ওখানে কেউ ঢোকেও না, বাইরে থেকে তালা ঝোলানো, এবং সেই তালাটাও বেশ অনেক দিন আগে ঝোলানো, কারণ যেই তালাটা ঝোলানো রয়েছে ওটা বেশ পুরনো তালা। তা এইটা দেখেও সুরঞ্জনার একটুখানি অবাক লাগে যে এই ঘরটা, এটাও আগেও দেখেছে বিয়ের আগেও, কিন্তু বিয়ের পরেও যখন দেখছে যে বন্ধ অবস্থায় রয়েছে, তখন ওর একটু খটকা হয়, একটু কৌতূহল হয় যে এই ঘরটা বন্ধ কেন। তো সেটা যতবার ও মৃগাঙ্ককে জিজ্ঞাসা করেছে, কোনো সদুত্তর কিছু পায়নি। যাই হোক, ও প্রথমটা এই ব্যাপারগুলোকে অতটা গুরুত্ব দেয়নি। এইবার বিয়ের পর দিন 5 কি 7 কাটবার পর কিছু অদ্ভুত ব্যাপার সেই বাড়িটাতে শুরু হয়। কীরকম? প্রথমে সুরঞ্জনা বলে যে মেয়েটি, সে খুব সাত্ত্বিক মেয়ে, ধর্মটর্ম মানে, ঈশ্বর ভগবানে বিশ্বাস করে, সন্ধ্যাবেলায় পুরো বাড়িতে ধূপধুনো দেখানো, হ্যাঁ, এই ব্যাপারগুলো করে। তো এবার একদিন কি হয়েছে, ধুনুচিতে করে ওই কর্পূর, নারকেলের ছোবড়া, হ্যাঁ, ধুনো টুনো নিয়ে সে পুরো বাড়িতে ধোঁয়াটাকে ছড়াচ্ছে, দেখাচ্ছে। এবারে যখন ওপরে ওঠে, ওপরে যখন ওই বাড়ি, ওই ঘরটার সামনে দিয়েও পাস করছে, যখন ধূপধুনো দেখাতে দেখাতে, তখন হঠাৎ করে দেখলো যে দেখো, ধুনোর তো একটা গন্ধ আছে, সেই গন্ধটাকে ছাপিয়ে একটা বিশ্রী পচা দুর্গন্ধ
ওর নাকে আসতে শুরু করে, এবং সেটা খুবই নাকি বাজে গন্ধ। এইবার গন্ধটা তখনই আসে যখন ও ঘরটার সামনে দিয়ে পাস করছে। প্রথমটা অতটা বুঝতে পারেনি, তারপরে যখন বাকি জায়গাগুলোতে ও ধোঁয়া টোয়াগুলো দেখিয়ে, ধুনো টুনো দেখিয়ে যখন আবার ব্যাক করেছে ঘরটার সামনে, আবারও সেই গন্ধ। তা এই বেশি করে এবার ও কী করলো, ওই ঘরটার সামনে ধোঁয়াটাকে ছড়াতে শুরু করলো। ঠিক আছে, এইবার যখনই এই ধোঁয়াটা ওই ঘরটার সামনে দাঁড়িয়েও ছড়াচ্ছে, তখনই ভেতর থেকে মনে হলো যেন কেউ ধাক্কাচ্ছে দরজাটা, দুম দাম করে দরজাটার ওপর কেউ যেন করাঘাত করছে। আর যেই এটা হয়েছে, স্বাভাবিকভাবেই দোতলায় ও পুরো একা, তখন কেউ নেই, ওরকম একটা বন্ধ ঘর, তার মধ্যে থেকে দরজাটায় দুমদুম করে কেউ বাড়ি মারছে। ওটা শুনে ও প্র্যাকটিক্যালি প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গিয়ে ও নিচে নেমে এসছে, মানে হাঁপাচ্ছে নিচে নেমে রীতিমতো। এইবার ওর শাশুড়িকে গিয়ে সুরঞ্জনা এই ব্যাপারটা জানায় যে দেখুন মা, আমি ওপরে তো গেছিলাম, গিয়ে এরকম দরজার ধাক্কা আমি শুনেছি, ভেতর থেকে কেউ যেন ধাক্কাচ্ছে, ব্যাপারটা কি আমাকে একটু বলবেন খুলে। ওনার মা প্র্যাকটিক্যালি কোনো উত্তর দিলেন না। ওনার চোখে মুখে আবারও একটা ভয়ের অভিব্যক্তি ফুটে উঠল, কিন্তু কোনো কথা তিনি আর বলতে পারলেন না। এইবার এইটারও দিন দুয়েক পর মৃগাঙ্ক তো একটা কাজে একটু দূরে কোথাও একটা গেছে। সেই দিন সুরঞ্জনা এবং আর মৃগাঙ্কর কাজটা বাড়িতেই, মানে তার পাখি টাকিগুলো সব তো বাড়িতেই রাখা থাকে, যারা দেখা করতে আসছে ওর বাড়িতেই আসে, ও বাড়িতেই কাজটা করে। কিন্তু সেই দিন পার্টিকুলারলি একটা কাজে ও একটুখানি দূরে যায়, কলকাতার বাইরে কোথাও একটা যায়। এইবার সেই দিন বাড়িতে সুরঞ্জনা এবং শাশুড়ি একা রয়েছে। সুরঞ্জনা একটু বিকেলের দিকে, সন্ধে হবে এরকম টাইমে চা করে তার শাশুড়িকে দিতে আসে। এবার রান্নাঘর থেকে চা করে চায়ের কাপটাকে হাতে নিয়ে যখন সে শাশুড়ির ঘরটার দিকে যাচ্ছে, দেখছে যে দরজাটা আলতো করে একটুখানি ভেজানো। ঠিক আছে, ভেতর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছে। ওই শাশুড়ি কারোর সাথে একটা কথা বলছে। এবার সুরঞ্জনার একটুখানি খটকা লাগলো। প্রথমটায় ভাবলো যে ফোনে কথা বলছে, কিন্তু পরে বুঝলো যে ফোনে কথা বলার কথা নয়। তার কারণ যেই জায়গা দিয়ে ও চাটা দিতে যাচ্ছিল তার বাইরে তো ড্রয়িং রুমে সেন্টার টেবিলের ওপর ওর শাশুড়ির ফোনটা রয়েছে, তখন কোনো কারণে ওইখানে রয়েছে ফোনটা। তাহলে ফোনে কারোর সাথে কথা বলার মানে সম্ভব না, তাহলে কার সাথে কথা বলছে। হঠাৎ করে ওর একটু কৌতূহল হলো যে কি কথা বলছে, একটুখানি শুনি তো। তা ঘরের মধ্যে না ঢুকে বাইরে দাঁড়িয়ে ও একটুখানি কান পাতল, গোদা বাংলায় যাকে বলে আড়ি পাতা। তা আড়ি পেতে ও শুনতে পেল ভেতর থেকে ওর শাশুড়ি কাকে যেন একটা বলছে যে দিদি, সংসারটাকে তো তুমি শ্মশান বানিয়েই দিয়েছ। ঠিক একদম কোট আনকোট এই কথা, যেটা আমি শুনেছি ওর মুখ থেকে। দিদি, সংসারটাকে তো তুমি শ্মশান বানিয়েই দিয়েছ, কাউকে তো তুমি বাঁচতে দিলে না। মৃগাঙ্কর কথাটা একটু ভাবো, ওকে অন্তত বাঁচতে দাও। ও নতুন বিয়ে করেছে, চোখে অনেক স্বপ্ন আছে, রঙিন স্বপ্ন আছে। একটা বাচ্চা মেয়েকে ও বিয়ে করে বাড়িতে এনেছে, তার সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে। তুমি দয়া করে এদেরকে আর উত্ত্যক্ত করো না। এইটা বলে ভদ্রমহিলা কাঁদছেন ফুঁপিয়ে ফুঁপিয়ে, সেটারও আওয়াজ পাওয়া যাচ্ছে। আর তখনই মানে সেই মোমেন্টে সুরঞ্জনার মনে হলো কেউ যেন ফিক ফিক করে হেসে উঠলো আর কি, একটা হাসির আওয়াজ পেল। এইটা শোনার সাথে সাথে ও দরজাটা খুলে ভেতরে ঢুকেছে। ওর মনে হলো যে একটা শ্যাডোই একটা ফিগার, একটা ছায়ামূর্তি মতো একটা কিছু হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, মানে ও দরজাটা খোলবার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তখন সুরঞ্জনা আবারও তার শাশুড়িকে যথারীতি, মানে যা হলো আর কি, এরপরে তো আর চুপ করে থাকা যায় না, যে মা আপনি দয়া করে বলুন, আপনি কিছু তো একটা লুকোচ্ছেন, আপনিও লুকোচ্ছেন, মৃগাঙ্কও লুকোচ্ছে, কিছু তো একটা ব্যাপার হয়েছে যেই কারণে আপনি আমাদেরকে কিছু জানতে দিতে চাইছেন না। কি সেটা আমাকে একটু জানান, আমাকে একটু বলুন। তখন মৃগাঙ্কর মা কোনোভাবেই কিছু তখনও বলছে না, কিছুতেই বলছে না যে না বৌমা তোমাকে জানতে হবে না, কোনো জানার দরকার নেই, যদি উনি চান তুমি এমনিই জেনে যেতে পারবে। এইবার সেই দিন রাতে যখন
মৃগাঙ্ক বাড়ি ফেরে তখন সুরঞ্জনা তাকে এই ঘটনাটা বলে যে দেখো আমি এর আগেও একটা দুর্গন্ধ পেয়েছি ওপরে, এবং দুর্গন্ধটা আমি তখনই পাই যখনই আমি ওপরে ধুনো দেখাতে যাই। তারপর তোমার মায়ের সাথে এই এরকম একটা অদ্ভুত ঘটনা। তারপরে তুমি জানো কি না জানি না, আমি যেটুকু টাইম ওপরে থাকি বা বাড়ির অন্যান্য আশেপাশে থাকি, তখন আমি কারোর একটা কিন্তু উপস্থিতি ফিল করি। আমি যখন রান্নাঘরে যাই টুকটাক কিছু খাবার বানাতে বা রান্না করতে, আমার মনে হয় কেউ যেন আমাকে একটা দেখছে। তো কিছু তো একটা বলো, কিছু তো একটা ব্যাপার আছে, এগুলো তো তুমি আমাকে বিয়ের আগে জানতে দিতে চাওনি বা জানাওনি। তখন মৃগাঙ্ক উত্তর আর কিছু দিতে পারছে না, কিন্তু সুরঞ্জনা বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে ওর চোখে মুখে একটা ভয়ের অভিব্যক্তি ফুটে উঠছে। তখন সুরঞ্জনা বলছে যে দেখো কিছু যদি জানো তো আমাকে এক্ষুনি বলো, কারণ এই ব্যাপারগুলো যখনই আমার মা বাবা জানতে পারবে তখন কিন্তু তারা এটা নিয়ে মারাত্মক টেনশন করবে, আমি জানতে দিতে চাই না। কিন্তু তুমি যদি এইভাবে আমার কাছ থেকে লুকিয়ে রাখো ব্যাপারটা, তাহলে কিন্তু আমি ওনাদেরকে না জানিয়ে আমার আর কোনো উপায় নেই। এবার এই বাবার কথাটা সুরঞ্জনা আরও বেশি করে বলেছে, কারণ সুরঞ্জনার যিনি বাবা তিনি খুব ডার্ক সাইডে একজন ভদ্রলোক। যাই হোক, তা তখনও মৃগাঙ্কর মুখ থেকে কিছু কথা বার করা যায়নি। ও আজে বাজে অন্যান্য কথাবার্তার মাধ্যমে ব্যাপারটাকে কাটাচ্ছে। বলছে দেখো পুরনো বাড়ি, জানোই তো উত্তর কলকাতার বাড়িগুলো বনেদি বাড়ি, সে পুরনো আমলের বাড়ি, এখানে কতই না ইতিহাস আছে। হয়তো আমাদের পূর্বপুরুষদের কিছু ব্যাপার, হ্যাঁ সেখানকার কোনো একটা আত্মা বা কিছু এরকম একটা হচ্ছে, তুমি এইসব নিয়ে অত ভেবো না, কোনো প্রবলেম হবার কথা না। কিন্তু প্রবলেম তো হলো। কীরকম প্রবলেম হলো? এরপর যেটা ঘটতে শুরু করলো সেটা হচ্ছে যখনই নিউলি ম্যারিড কাপল, যখনই তারা যৌন সঙ্গমের সময়ে উপস্থিত হয়, তখনই দুজনের ব্যবহারে একটা বিরাট পরিবর্তন আসে। পরিবর্তনটা কীরকম? মৃগাঙ্কর মধ্যে থেকে যৌন সঙ্গমের ইচ্ছেটাই চলে যায়, আর সুরঞ্জনার সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা এবং জ্বালা অনুভব হয়। নিয়ে আলটিমেটলি তারা শারীরিকভাবে একত্রিত হতে পারেন না, কষ্ট হয়, ইচ্ছেটা থাকে না। এই নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চূড়ান্ত অশান্তি। এবং সকালবেলায় সুরঞ্জনা যেটা বেশি করে আরও অনুভব করে যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিছু কালশিটের মতো দাগ, আঁচড়ের দাগ, রক্ত জমাট বেঁধে গেছে এরকম কিছু দাগ দেখা যাচ্ছে, যার কিন্তু কোনো ব্যাখ্যা নেই, এটা হওয়ার কথা না। এইবার এই নিয়ে তো বেশ কিছুদিন ধরে চলল। তারপরেও একদিন রাতে দুজনে মিলে একত্রিত হয়েছে, একটা রোম্যান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা চলছে দুজনের তরফ থেকেই। হঠাৎ করে সুরঞ্জনার মনে হলো যে কেউ যেন পেছন থেকে, ওর লম্বা চুল, পেছন থেকে মনে হলো ওর চুলের গোছা ধরে কেউ একটা সজোরে টান মারল। আচ্ছা, সজোরে টান মারল। এইবার এটাতে সুরঞ্জনা বেশ বিরক্ত হলো। বিরক্ত হয়ে ও চিৎকার করে বলে উঠল যে আমাদেরকে শান্তিতে থাকতে না দেওয়ার বিভিন্ন পরিকল্পনা তো তোমরা করছো, কিন্তু তোমরা তাতে সাকসেসফুল হবে না। এই সংসার আমার, এই সংসারকে রক্ষা করবও আমি, বলে সে আবারও মৃগাঙ্কর কাছে ঘেঁষতে যায়। তখন ওর মনে হলো ওর হাতটাকে ধরে সিম্পলি বিছানা থেকে কেউ টান মেরে ফেলে দিল নিচে। আচ্ছা, মানে একদম হ্যাঁচকা টান মেরে নিচে কেউ ফেলে দিল, এবং সঙ্গে সঙ্গে একটা হাসির আওয়াজ। এবং এই হাসির আওয়াজটা সেই হাসির আওয়াজ যেটা ওই দিন সন্ধ্যাবেলায় সুরঞ্জনা যখন কাপে করে চা দিতে গেছিল তার শাশুড়িকে, ওই ভেতরে যে আওয়াজটা পেয়েছিল অনেকটা এরকম আওয়াজ, মানে তার সাথে মানে হুবহু মিলে যাচ্ছে, এবং সেটা একটা মহিলা কণ্ঠের আওয়াজ। ঠিক আছে, সুরঞ্জনা তো ভয় পেলই, তার থেকে আরও বেশি ভয় পেল মৃগাঙ্ক। এইবার এই নিয়ে তো চলছে নানান রকম সমস্যা। এইবারে একদিন আবারও, সেই দিনও সুরঞ্জনা বাড়িতে একা, মৃগাঙ্ক বাড়িতে নেই। সুরঞ্জনা তার বেডরুমে বসে একটা ম্যাগাজিন পড়ছে, সন্ধে হবে। হঠাৎ সুরঞ্জনার মনে হলো ঘরের মধ্যে
কেউ প্রবেশ করেছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। কিভাবে তার মনে হলো? দরজাটা বন্ধ ছিল, হঠাৎ মনে হলো দরজাটা একটুখানি খুলল, আর পুরনো আমলের বাড়ি, দরজা খুলছে, তার একটা আওয়াজ হলো, দরজাটা একটুখানি হালকা ফাঁক হলো, হয়ে কিছুক্ষণের মধ্যে আবার বন্ধ হয়ে গেল। এবার ওই যে দরজাটা খুলে বন্ধ হলো, তারপরেই সুরঞ্জনার মনে হলো ঘরের মধ্যে কেউ তার আশেপাশে ঘুরছে। এইবার সুরঞ্জনা ম্যাগাজিনটাকে, মানে ও বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটতে চলেছে, কারণ নানান রকম ব্যাপার তো বাড়িটাতে হয়। এবারে ম্যাগাজিনটাকে বন্ধ করে সাইডে রেখেছে, রেখে এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও কিছু নেই, কিন্তু তার শরীরটা ভারী হচ্ছে। হঠাৎ ও দেখছে যে ও যেই খাটটায় বসে আছে তার ঠিক পাশ থেকে একটা অবয়ব, একটা মূর্তি মাথা তুলে দাঁড়ালো, যার মুখটা পুরো পোড়া। সে নাকি বীভৎস একটা দৃশ্য, সেটা দেখে মানে সুরঞ্জনার প্রায় হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। চিৎকার করে ওখান থেকে কোনো মতে ও বেরিয়ে এলো, বেরিয়ে এসে ওর মায়ের ঘরে, মানে ওর শাশুড়ি মায়ের ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে সে হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে সে এক প্রকার কেঁদেই ফেলেছে যে তোমরা তো আমাকে কিছুতেই বলবে না যে কি ঘটছে না ঘটছে, আমি জানি না, আমি এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না, তোমরা তো আমাকে কিছু জানালে না, কিছু না জানালে আমি এই প্রতিকারের কিভাবে ব্যবস্থা করব, আমি আর এখানে থাকতে পারবো না, আমি বাড়ি চলে যাব, কারণ আমার এখানে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে কেউ আমার উপস্থিতি এখানে পছন্দ করছে না, আমি তো এখানকার কোনো ব্যাক স্টোরি জানি না, কি ঘটেছিল অতীতে আমার জানা নেই, কিন্তু এটুকু আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি আমার জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে যে কেউ একজন এই বাড়িতে রয়েছেন যিনি আমার উপস্থিতিটাকে পছন্দ করছেন না, তাই আমি এখানে আর থাকতে পারবো না, কারণ আমি মরতে চাই না, ঠিক আছে, এ আমাকে মেরে ফেলবে। যাই হোক, তা এবার এইসব বলে টলে ও বাপের বাড়ি চলে যায়। এবার মৃগাঙ্ক ওর সাথে দেখা করে, ওকে বারবার করে বোঝায় যে এইগুলো তোমার মনের ভুল, এগুলো আসলে কিছুই না, তুমি বাড়ি চলে আসো, ঠিক আছে আমি তোমার সমস্ত কথা মেনে নিলাম, আমরা অন্যরকম ব্যবস্থা করব, এই সমস্ত বলে ও, মানে মৃগাঙ্ক যেন প্রমাণ করতে চাইছে যে ওটা সুরঞ্জনার মানসিক কোনো ব্যাধি, আসলে কিছুই না। কিন্তু সুরঞ্জনা কিছুতেই মানতে চাইছে না, ও যেতেই চাইছে না বাড়িতে, বলছে যে না, কিছু তো একটা ব্যাপার আছে, আমার সিক্স সেন্স বলছে কিছু একটা ব্যাপার আছে, তোমরা সেই ব্যাপারটাকে রিভিল করছো না, কারণ ওই ওপরের ঘরের সামনে গেলেই গন্ধটা পাওয়া যাচ্ছে, একদম পোড়া মাংসের গন্ধ, সেটা আর বাড়ির অন্যত্র কোথাও নেই, বাড়িতে কেউ একজন মানে না থেকেও বিদ্যমান, মারাত্মকভাবে বিদ্যমান, সে তার অস্তিত্বের আভাস দিচ্ছে, এবং আমি যেটা আমার নিজের চোখে দেখেছি আমার ঘরে, ওই পোড়া মুখ আমি ওরকম মানে জীবনেও আমি কোথাও প্রত্যক্ষ করিনি, ওটা দেখলে যে কেউ হার্ট ফেল হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, আমি বলে সামলে নিয়েছি, কিছুটা সাহস আমার মধ্যেও রয়েছে, কিন্তু ওখানে যা ঘটছে তারপর আর ওই বাড়িতে থাকা সম্ভব না, হয় তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলো, নয়তো আমি আর ওই বাড়িতে ফিরবো না। তা মৃগাঙ্ক তখনও কিছু বলেনি। এইবার এই টাইমে সুরঞ্জনা আমার সাথে যোগাযোগ করে, আমার বিভিন্ন পডকাস্ট দেখেছে, যোগাযোগ করে এবং এসেই যে এতক্ষণ ধরে তোমাকে যেগুলো বললাম আমি, এগুলো সব ওর মুখ থেকেই শোনা। এবার এর সাথে সুরঞ্জনা এবার আরেকটা ব্যাপার বলল যে দেখুন দাদা, এইগুলো তো আমি বললাম, এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, কিন্তু তার সাথে আরও একটা ব্যাপার আমি আপনাকে বলি, যখন আমি বিয়ের প্রস্তাবটা মৃগাঙ্ককে দিই, মানে 1 বছর ধরে যখন পরিচয়, তারপরে যখন আমি আলটিমেটলি বিয়ের কথাটা মৃগাঙ্ককে বলি, ও কিন্তু বিয়েটা করতে এক কথায় রাজি হয়নি। আচ্ছা, এক কথায় যে রাজি হয়ে যাওয়া যে হ্যাঁ আমিও মনে মনে ভাবছিলাম আমারও তোমাকে ভালো লেগে গেছে, হ্যাঁ চলো বিয়েটা করেই ফেলি, সেটা কিন্তু মৃগাঙ্ক করেনি। তাই বললাম যে তাহলে কি হয়েছিল ব্যাপারটা? বলছে যে না দেখুন, অনেক দিন ধরে প্রায় 3-4 মাস ধরে ঝুলিয়ে রেখে আমাকে ঘোরানো হয়েছে, তারপর আলটিমেটলি ও রাজি হয়। তাই বললাম যে কীরকমভাবে ঘুরিয়েছে, কীরকমভাবে ঝুলিয়েছে তোমায়? তা প্রথমে বলছে যে যখন আমি বিয়ের প্রস্তাবটা শোনালাম তখন মৃগাঙ্ক আমাকে প্রথমেই যেটা বলে
যে আমাকে একটুখানি ভাবনা চিন্তা করার টাইম দাও, আমি তোমাকে জানাচ্ছি। এবার এই ভাবনা চিন্তা করে আলটিমেটলি ওর সিদ্ধান্ত জানাতেই প্রায় 15-20 দিন কাটিয়ে দিল। তারপরে যখন আমি ফার্দার আবার জিজ্ঞাসা করি যে কি তুমি কি কিছু ভাবলে, মানে সুরঞ্জনা বলছে যে আমি মৃগাঙ্ককে যখন জিজ্ঞাসা করি যে তুমি কি কিছু ভাবলে ব্যাপারটা নিয়ে, তখনও এড়িয়ে যাচ্ছে। তারপরে এইভাবে 1.5 থেকে 2 মাস কাটবার পর যখন ফার্দার আবার আমি বলি বিয়ের কথা, তখন বলছে আমায় যে দেখো আমি একটা কথা বলি যেটা আমি আগে তোমাকে জানাইনি, তুমি হয়তো আশাহত হবে। সেটা হচ্ছে যে অনেক অল্প বয়সে, আমার যখন খুব ছোট বয়স, বুঝতেই পারছো আমরা উত্তর কলকাতার লোকজন, আমাদের বাড়িতে একটুখানি ধর্মকর্ম নিয়ম মানামানি এই ব্যাপারগুলো তো রয়েছে। তা আমাদের বাড়িতে এক জ্যোতিষ ভদ্রলোক, একজন অ্যাস্ট্রোলজার ভদ্রলোক যাতায়াত করতেন। তিনি ছিলেন আমার বাবার বন্ধু। তাকে দিয়ে আমার একটা কুষ্টি বিচার করানো হয়েছিল, আমার মা বাবাই করায়, আমার তখন খুব অল্প বয়স। তিনি বলেছিলেন যে এই ছেলেটির বিবাহিত জীবন সুখের হবে না। ইনি যদি কাউকে বিয়ে করেন তাহলে বিয়ের 1.5 থেকে 2 বছরের মধ্যে সেই মেয়েটি মারা যাবে, তার স্ত্রী বিয়োগ হবে। তা এই কারণে আমি আমার এই দুর্ভাগ্যের সাথে তোমাকে জড়াতে চাই না। এটা মৃগাঙ্কর ভার্সন ওকে বলছে, আমি তোমাকে জড়াতে চাই না, আমি চাই না যে তুমি আমার সাথে বিয়ে করে তোমার আয়ুক্ষয় হোক, আমি এটা কখনোই চাইব না। কাজেই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, বিবাহের কোনো প্রয়োজন নেই, আমরা একে অপরের ভালো বন্ধু হয়েও চিরটাকাল কাটিয়ে দিতে পারি। মানে একদম দার্শনিকের মতো কথাবার্তা শুনিয়ে দিল। তা তখন সুরঞ্জনা মৃগাঙ্ককে বলে যে ঠিক আছে, এটাই যদি আমার ভবিতব্য হয়, আমি তো 1.5 থেকে 2 বছরের মধ্যে মারা যাব তোমাকে বিয়ে করলে, এটাই যদি আমার ভবিতব্য হয়, এই 2 বছরও আমি তোমার সান্নিধ্য লাভ করে তারপরে মরতে চাই। তারপরে তো আমি চলে গেলে তোমার সামনে আরও বড় জীবন পড়ে আছে, তুমি তখন কি করবে না করবে তুমি ভেবে দেখো। কিন্তু আমি আপাতত এই মুহূর্তে আমি তোমার এই কথাটা ফেলতে পারছি না, মানে মানতে পারছি না, এবং আমি তোমাকে বিয়েটা করতে চাই, মানে আমি কিন্তু করব। এবং মৃগাঙ্ক তুমি আমাকে সত্যি করে বলো, তুমিও যদি এই বিয়েটা না করো, তোমারও কি মনের মধ্যে এই রিপারকেশনটা হবে না? তোমারও কি খারাপ লাগবে না? তো সুতরাং একজন অ্যাস্ট্রোলজার কবে কি বলে গেছে তার উপরে ভিত্তি করে তুমি তোমার লাইফটাকে এইভাবে ড্যামেজ করবে, এভাবে নষ্ট করবে? তা তখন মৃগাঙ্ক বলে যে দেখো সুরঞ্জনা, বিয়ে তো আমিও করতে চাই, তোমাকে তো আমি প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছি, এটা তো একদম সত্যি কথা, কিন্তু যেটা আমার মাথার মধ্যে ঢুকে রয়েছে এই ব্যাপারটা আমার মাও জানেন, কিন্তু আমি তো সেটাকেও ফেলতে পারছি না। তো তখন সুরঞ্জনা ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে বলে যে এই সমস্ত আজে বাজে কথা মাথা থেকে বাদ দাও, আমরা বিয়েটা করব, করে আমি যা হওয়ার হবে দেখা যাবে, তখন আমরা দুজনে একসাথে আছি, দুজনে একসাথে ব্যাপারটা ফেস করব। যা হয় প্রেমে পড়লে নানান রকম রোম্যান্টিক ব্যাপার তো থাকে তখন। এইবার তারপরে তো বিয়ে হয়, বিয়ের পরে এই সমস্ত ঘটনা শুরু হয়ে তারপর আমার কাছে তো এসছে। তা আমি বললাম যে দেখো, তোমার ঘটনা তো আমি শুনলাম তোমার দিক থেকে, এবার আমাকে একটু, যেহেতু একটা বিয়ে সংক্রান্ত ব্যাপার, বিয়ের সম্পর্কের ব্যাপার, তো আমাকে একটুখানি মৃগাঙ্কর চার্টটাও দেখতে হবে। তা ও তো তোমাকে বলেছে যে ওর খুব ছোটোবেলা একটা কুষ্টি করানো ছিল, তা সেটা কি আমাকে একটুখানি দেখাতে পারবে? তা তখন আবার সুরঞ্জনা বলছে যে আমি প্রমাণ হিসেবে, যখন ও কুষ্টির কথাটা ওকে বলেছিল সুরঞ্জনাকে, যে অমুক জ্যোতিষী আমাকে বলে দিয়েছে যে এরকম প্রাণহানি হবে আমার স্ত্রীর, তা তখন সুরঞ্জনা নিজেও নাকি ওর থেকে কুষ্টিটা দেখতে চায়, যে দেখাও তো কোথায় এই কথা লেখা আছে, প্রমাণস্বরূপ দেখতে চায় যে কোথায় এই কথাটা লেখা আছে, কে লিখে দিয়েছে, আমি একটু দেখব, নিজে চোখে দেখব। তো ও অনেকবার ওর কাছ থেকে কুষ্টিটা চায়, কিন্তু যতবারই চায় ততবার মৃগাঙ্ক ব্যাপারটাকে এড়িয়ে গেছে। বলেছে যে সেই কবেকার করানো কুষ্টি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রাখা আছে আমি জানি না, আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি এটা দেখাতে পারবো না। কেন, তোমার আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না? তা আমার তখন কিছু একটা ডাউট হলো। আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একদিন পারলে মৃগাঙ্ককে আমার এখানে নিয়ে এসো, বা তুমি এমনিতেও আমাকে ফোনে যদি ওর ডিটেলসগুলো পাঠাতে পারো, আমি চার্টটা তোমার সাথে কথা বলে ওর চার্টটা আমি বানিয়ে নিতে পারবো। তা
ও তো চলে গেল বাড়িতে। এবার আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি চলছে যে এই যে সুরঞ্জনা যে কথাগুলো বলল, যেগুলো ওই বাড়িতে ফেস করে, এগুলো কি হচ্ছে তখন। তো সেটা নিয়ে আমি বেশ একটু ভাবনা চিন্তা করছি। এইবার সুরঞ্জনা চলে গেছে নিয়ে, তারপর 3 থেকে 4 দিন গেছে, আবারও একদিন আমাকে ফোন করে বলে যে আমি এবার মৃগাঙ্ককে সাথে নিয়ে আসবো। ও আসতে রাজি হয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে, নিয়ে আসো। তো এবার একদিন দিনক্ষণ ঠিক করে ওরা এলো। আমি মৃগাঙ্করও চার্ট দেখলাম, ওর ক্ষেত্রেও দেখলাম যে বিবাহের জায়গাটা একটুখানি ড্যামেজড আছে, একটু গণ্ডগোলের আছে। তো যাই হোক, আমি তো চার্ট দেখলাম, দেখে সেই টাইমের মতো মানে বিবাহিত জীবনকে সুখকর করে তোলার যা যা রেমেডিস হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস, সেখানে রুদ্রাক্ষের ব্যাপার আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো আমি বললাম, সাজেস্ট করলাম, করে ওরা তো চলে গেল। চলে যাওয়ার দিন দুয়েকের মধ্যে হঠাৎ মৃগাঙ্ক নিজে আমাকে ফোন করেছে, করে বলছে যে দাদা, আপনার সাথে আমি আলাদা করে একদিন দেখা করতে চাই, আপনাকে কিছু কথা আমার বলার আছে। এবং ওরা যখন মানে হাজব্যান্ড ওয়াইফ যখন আমার কাছে এসে ওই মৃগাঙ্কর চার্টটা অ্যানালাইজ করিয়ে দিয়ে চলে যায়, তারপরেই আমার মন বলছিল, আমার সিক্স সেন্স বলছিল যে মৃগাঙ্ক হয়তো আমাকে ফোন করবে। দেখো ঠিক সেটাই হলো। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি কবে আসবে বলো। তখন মৃগাঙ্ক বলছে যে না, আমি পারলে আজই যাব, আমার ইমিডিয়েট কিছু কথা আপনাকে জানানোর দরকার। তা বললাম যে ঠিক আছে, আসো। আর বলছে যে এই যে আমি আপনার ওখানে যে যাচ্ছি, মৃগাঙ্ক বলছে, আপনার ওখানে যে আমি যাচ্ছি, এটা দয়া করে সুরঞ্জনাকে জানাবেন না, এই রিকোয়েস্টটা আমি আপনাকে করছি, আশা করি আপনি আমার এই কথাটুকু রাখবেন, এই গোপনীয়তাটুকু আপনি অবলম্বন করবেন। বললাম যে ঠিক আছে, তুমি আসো, আমি কাউকে কিচ্ছু বলবো না। এবার সেদিন বিকেলেই ও আমার চেম্বারে এসে উপস্থিত হলো। এবার আমাকে বলল যে দেখুন, আপনি তো আমার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করেইছেন, সবই তো আপনি দেখেছেন, কিন্তু একটা ঘটনা আমার বাড়িতে ঘটেছিল বহু দিন আগে। এবার এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই ব্যাপারটা আমারও একটুখানি আন্দাজ হয়েছিল, কিন্তু আমি সেই ব্যাপারটা অতটা খুলে বলিনি তখন। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে পরিবার, যেটা সেই পরিবারকে বিচার করি হচ্ছে আমাদের জন্মছকের দ্বিতীয় ভাব থেকে। এবার জন্মছকের দ্বিতীয় ভাবে কেতুর যদি একটা কোনো প্রভাব থাকে, সেটা ইন্ডিকেট করে যে সেই বাড়িটাতে, মানে যেই নেটিভের চার্ট আর কি, তার বাড়িতে কোনো রহস্যময় ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। রহস্যময় ঘটনা মানে কারোর অকাল মৃত্যু, ঠিক আছে, কারোর নিখোঁজ হয়ে যাওয়া, নিরুদ্দেশ হয়ে যাওয়া। একজন নিরুদ্দেশ হয়েছে, সে আর বাড়ি ফেরেনি কোনো দিনই, আর তার কোনো ট্রেস পাওয়া যায়নি। আত্মহত্যার মতো ঘটনা, এই ব্যাপারগুলো দ্বিতীয়ভাবে কেতু যদি থাকে, তাহলে একজন ব্যক্তির পরিবারে ঘটতে পারে। তা সেরকম একটা আন্দাজ আমার ছিল। তো এইবার মৃগাঙ্ক আবার নেক্সট টাইম, সেকেন্ড টাইম আমার কাছে আসাতে ব্যাপারটা আমার কাছে আরও জলের মতো পরিষ্কার হয়ে গেল। কীরকম? মৃগাঙ্ক বলছে যে দেখুন, একটা ব্যাপার আমি আপনাকে জানাবো, সেটা হচ্ছে আমাদের বংশের, আমাদের ঘোষ বাড়ি, ঘোষ পরিবার, ওদের পদবী ঘোষ, তা ঘোষ পরিবারের একটা কলঙ্কিত ইতিহাস আমি আপনাকে জানাতে চলেছি, যেটার সাথে যে সুরঞ্জনা এতদিন ধরে আপনাকে যেই কথাগুলো বলেছে এবং আমাদের মধ্যে যেই অশান্তিগুলো হচ্ছে, আর আমার বাড়িতে সুরঞ্জনা যা দেখছে, এগুলো সব একদম অক্ষরে অক্ষরে সত্যি কথা। আমি ওর সামনে এগুলোকে অবজ্ঞা করি, এগুলোকে অগ্রাহ্য করি, কিন্তু আমিও আমার অন্তর থেকে জানি ও যা বলছে সেগুলো কোনোটাই কিন্তু মিথ্যা নয়, কোনোটার মধ্যেই কিন্তু কোনো রকম জল মেশানো ব্যাপার নেই। তা আমি বললাম যে কীরকম, কী ঘটনা, কী ঘটেছিল আমাকে বলো। তা তখন এই মৃগাঙ্ক আমাকে একটা ঘটনা বলল। এবার এই ঘটনাটা জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে মৃগাঙ্কর একদম ছোটোবেলায়, একদম শৈশবকালে, ঠিক আছে। মৃগাঙ্ক বলছে যে যেই বাড়িটা এখন রীতিমতো একটা শ্মশানে পরিণত হয়েছে, একটা খালি বাড়ি, একটা প্রেতপুরীতে পরিণত হয়েছে বলা যেতে পারে, 3 জন মাত্র প্রাণী। সেই বাড়িটা আগে আমি যখন ছোট ছিলাম, আমি যখন জন্মাই ওই বাড়িতে, সেই সময় সেই বাড়িটা কিন্তু একদম প্রাণোচ্ছল হাসি খুশি একটা বাড়ি ছিল, ঠিক আছে। এককালে ওই বাড়িতে আমার বাবা, আমার কাকা, আমার ঠাকুরদাকে আমি কোনো দিন দেখিনি, এটা মৃগাঙ্ক বলছে, ঠাকুরদাকে আমি কোনো দিন দেখিনি,
ঠাকুরদা আমার জন্মের আগেই গত হন, কিন্তু আমি বাকিদেরকে, মানে বাকিরা যারা যারা ছিলেন ওই বাড়িতে, আমার বাবা ছিলেন, আমার কাকা ছিলেন, আমার কাকি ছিলেন, আমার ঠাকুমা ছিলেন, এনারা সবাই ওই বাড়িতে ছিলেন। এই এত বড় আমাদের পরিবার ছিল, একটা জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের, কিন্তু এখন এখানে কেউ থাকে না, কেউ আর বর্তমান নয়। তা বললাম যে এর কি কোনো হিস্ট্রি আছে, কোনো ইতিহাস আছে যে কেন কেউ থাকে না, কিভাবে এটা এরকম শূন্য হয়ে গেল তোমাদের বাড়িটা? তো তখন বলছে যে আমার যখন বছর 6 বয়স, আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, মৃগাঙ্কর একজন পিসিও ছিলেন, কিন্তু পিসি বিয়ে থা হয়ে তিনি নর্থ বেঙ্গলে চলে গেছিলেন, তার হাজব্যান্ড আবার সরকারি চাকরি করতেন। তা এইবার মৃগাঙ্কর যে কাকা, তার বিয়ে হয়, তখন মৃগাঙ্কর বছর 6 কি 7 বয়স, একদম ছোট। তখন মৃগাঙ্কর কাকার বিয়ে হয়। এবার মৃগাঙ্কর যিনি কাকি ছিলেন তাকে দেখতে অপরূপ সুন্দরী ছিল, মানে একদম ডানা কাটা পরি বলতে আমরা যা বুঝি সেরকম দেখতে ছিলেন তিনি, অপরূপ সুন্দরী। এবং কাকার সাথে কাকির প্রেম হয়, প্রেম করে বিয়ে হয় তখনকার দিনেও, যেটা তখনকার দিনে একটু অস্বাভাবিক ছিল প্রেম করে বিয়ে হওয়া, মানে এটা তো একটা পুরনো জেনারেশন, মানে একটা পুরো জেনারেশন আগের কথা হচ্ছে, কিন্তু এক্সেপশন তো ঘটেই। তা প্রেম করে বিয়ে হয়, সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিবাহের পর হঠাৎ করে ব্যাপারটা রিভিলড হয় যে মৃগাঙ্কর কাকিমার সন্তান ধারণের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনস আছে, এবং সেটা বিয়ের ঠিক পরপর বললে ভুল হবে, মানে 1.5-2 বছরের মাথায় এই ব্যাপারটা সর্বসমক্ষে আসে। আর তখনকার দিনে দেখো, একটা উত্তর কলকাতার আমি তো বলবো কনজারভেটিভ একটা বাঙালি পরিবার, তাতে একটা কাপল মানে যখন নতুন বিয়ে হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে, তখন আশেপাশের প্রত্যেকে, সেই বাড়ির সদস্যরা সন্তান নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা ইস্যু তাদের কাছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট তখনকার দিনে, সন্তান হতে হবে। হ্যাঁ, মানে সেটা না হলে জগৎ অন্ধকার, সেটা না হলে জন্মটাই বৃথা, বিয়ের কোনো মানেই থাকে না, ইত্যাদি ইত্যাদি। তা এই সন্তান হওয়া নিয়ে মৃগাঙ্কর কাকিমার কিছু কমপ্লিকেশনস ছিল, সন্তান ধারণে তিনি অক্ষম, এই ব্যাপারটা পরবর্তীকালে সামনে আসে, এবং এই ব্যাপারটা নিয়ে সেই ঘোষ বাড়িতে, ঘোষ পরিবারে, মৃগাঙ্কর পরিবারে চূড়ান্ত একটা অশান্তি লাগে। অশান্তি বলতে কীরকম, তখনকার দিনে যা হতো আর কি, মেয়েদের যদি এরকম কোনো অক্ষমতা থাকতো তখন আশপাশের সবাই তাকে কটূক্তি করতে ছাড়তো না, নানান রকম আজে বাজে মন্তব্য, হাড় জ্বালানো কথাবার্তা। এবং মৃগাঙ্ক যেটা বলছে যে দেখুন দাদা, স্বীকার করতে দোষ নেই, আমি এখন বুঝি, তখন আমি ছোট ছিলাম, সবটাই আমার চোখের সামনে ঘটেছে, কিন্তু আজকে তো আমার মধ্যে নানান রকমের ফিলিংস, ইমোশন কাজ করে। প্রত্যেকটা মানুষ, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং মাই মাদার, আমার মা, তারা কিন্তু কেউ আমার কাকিমাকে আজে বাজে কথা বলতে ছাড়েননি, উঠতে বসতে অপমান করা, এবং সবথেকে বেশি অপমানটা করতেন হচ্ছে মৃগাঙ্কর ঠাকুমা। এইবার এই অপমানের গ্লানি দিনের পর দিন সহ্য করতে পারতেন না। ইন দ্য মিনওয়াইল কী হলো, মৃগাঙ্কর যিনি পিসিমা আর কি, মানে মৃগাঙ্কর বাবা এবং কাকার যে দিদি, বড় মানে দিদি যিনি, তা সেই পিসিমা হঠাৎ করে প্রেগনেন্ট হন। সেই খবরটা কলকাতায় এদের বাড়িতে আসে, এবং যখনই এই খবরটা কলকাতায় এলো তখন এনার ওপর মানসিক নির্যাতন আরও বেশিভাবে শুরু হলো, উঠতে বসতে কথা শোনানো, রীতিমতো অপমান করা, সেই কাকিমার যিনি মা বাবা তাকে ডেকে পাঠানো, হ্যাঁ, তাদেরকে অপমান করা, তারা বাড়িতে এলে ঠিকঠাক মতো না করা, আতিথেয়তা না করা, এরকম নানান রকম ব্যাপার চলতে লাগলো। উনি মানে একদম কি বলবো, মানে একটা ডিপ্রেশনে চলে গেলেন মৃগাঙ্কর কাকিমা। এমনকি মৃগাঙ্ক মানে দেখেছিল যে বিয়ের পর এই কাকিমা মৃগাঙ্ককে খুব ভালোবাসত, এখন কারণে অকারণে মৃগাঙ্ককে আর ওনার সামনে ঘেঁষতে দেওয়া হতো না। মানে বাড়ির যে গুরুজনরা তারা মৃগাঙ্ককে বারণ করতো যে ওনার কাছে বেশি যাবি না। আর মৃগাঙ্কর যে ঠাকুমা, সে কাকিমাকে নিয়ে নানান রকম মন গড়া গল্প শুনিয়ে মৃগাঙ্ককে ভয় টয় দেখাতো।
এই নিয়ে বেশ কিছুদিন চলল। হঠাৎ করে একদিন এই অপমানের গ্লানি সহ্য করতে না পেরে মৃগাঙ্কর কাকিমা গায়ে আগুন দেয়। আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেন, এবং এই আত্মহত্যাটা করেন যেই ঘরটাতে, সেই ঘরটাই এখন বন্ধ অবস্থায় পড়ে আছে। ওই আমি শুরুতেই বলেছিলাম না যে একটা ঘর ছিল, যেই ঘরটা তালাবন্ধ অবস্থায় ছিল, যার সামনে ওই সুরঞ্জনা গিয়ে ধোঁয়া টোয়া দেখাতো, ওই ধূপের ধোঁয়া, ধুনোর ধোঁয়া, তা ওই ঘরটাতে উনি সুইসাইড করেন, আত্মহত্যা করেন। এবার আত্মহত্যার পর মানে পুরো শরীর 90% প্রায় জ্বলে যায়, হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু তারপর তাকে আর বাঁচানো যায়নি, কোনোভাবেই বাঁচানো যায়নি। এইবার এই ঘটনাটার পর কিছুদিন অতিক্রান্ত হতে না হতেই মৃগাঙ্কর কাকা আবারও বিয়ের চেষ্টা শুরু করে কাউকে, কিন্তু কোনোবারই তিনি সফল হন না। প্রতিটা বিয়ে সম্বন্ধ দেখা পর্যন্ত যায়, নিয়ে তারপর সবগুলোই নেগেটিভ হয়ে যায়, কোনোটাই আর হ্যাঁ অবধি আসে না। যাই হোক, এইবার এই করতে করতে একদিন মৃগাঙ্কর কাকা তার নিজের ঘরে বেডরুমে শুয়ে আছেন। এটা সব শোনা কথা মৃগাঙ্কর আর কি। হঠাৎ ওনার মনে হলো যে সেই ঘরের মধ্যে কেউ একটা প্রবেশ করলেন, ঠিক যেরকম সুরঞ্জনার অভিজ্ঞতাটা হয়েছিল ঠিক ওরকমই। দরজাটা হাফ একটুখানি খুলে বন্ধ হয়ে গেল, তারপরে কেউ একটা যেন প্রবেশ করলো, এবং কিছুক্ষণের মধ্যে পুরো ঘরটা মানে মানুষ যখন পড়ে, মানুষের দেহ যখন পড়ে চামড়া পোড়ার কটু গন্ধ চারদিকে ছড়াচ্ছে, আর চারদিক ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। মানে একটা স্পিরিট যখন কোথাও তার এক্সিস্টেন্স বোঝায়, সে জীবিত থাকাকালীন তার যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেইগুলোও তখন কিন্তু প্রকাশ পায়। সেটা গন্ধের মাধ্যমে হতে পারে, শব্দের মাধ্যমে হতে পারে। তো এখানে গন্ধের মাধ্যমে হচ্ছে, যেহেতু তিনি আগুনে পুড়ে ওনার মৃত্যু হয়, মর্মান্তিক মৃত্যু। যাই হোক, তা এবার হঠাৎ মৃগাঙ্কর কাকা দেখছেন যে ওনার ঠিক খাটের সামনে কাকিমা দাঁড়িয়ে রয়েছেন। ওই রকম বিভৎস মুখ, হ্যাঁ, শরীরের অর্ধেকটা পুরো ঝলসে গেছে, মাংস গলে গলে পড়ছে, মানে সে বিভৎস দৃশ্য। সেই মহিলা তখন মানে কাকিমা তখন রীতিমতো হুমকি দেওয়ার ভঙ্গিতে কাকাকে বলেন যে দেখো, আমি তো চলে গেছি, কিন্তু চলে গিয়েও আমি এখানেই আছি। আমি দেহ থেকে বেরিয়ে গেছি, আমার দেহটা নষ্ট হয়েছে, কিন্তু আমার ভেতরের যে গ্লানি, আমার যে চেতনাটা, সেই চেতনার মধ্যে যে তোমরা যে গ্লানিটাকে ইনজেক্ট করেছিলে দিনের পর দিন ধরে, সেটাই কিন্তু এখন ঘোষবাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটা ঘুরে বেড়াবেও। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, এই পরিবারকে আমি কিন্তু আর বাড়তে দেব না। ঘোষ পরিবারকে আমি আর কিন্তু বাড়তে কিছুতেই দেব না। এ বংশ আর এগোবে না। মৃগাঙ্ক বাচ্চা ছেলে, তাই আমি ওকে ছাড় দিলাম, কিন্তু ও বিয়ে করতে পারবে না। যদিও ও বিয়ে করে, তাহলে আমি কিন্তু ওর সংসার ছারখার করে দেব। অর্থাৎ এই পরিবারে আর কোনো রকম আনন্দ ফুর্তি এইসব থাকবে না। এই যে আমি চলে গেছি, আমি কিন্তু এই পরিবারের সমস্ত সুখ সমৃদ্ধি সঙ্গে নিয়ে চলে গেছি, সঙ্গে নিয়ে আমি চলে যাচ্ছি। আমি কিন্তু এখানে কাউকে শান্তিতে থাকতে দেব না। এবার ব্যাপারটা এত মানে ক্লিয়ারলি ওই মৃগাঙ্কর কাকার চোখের সামনে ঘটেছে যে উনি রীতিমতো ভয় পেয়ে গেছেন, বাইরে বেরিয়ে সবাইকে জানিয়েছেন ব্যাপারটা। এবার মৃগাঙ্কর পরিবারটা, তখনকার সময়ের কথা বলছি, আমি শুনে যেটা মনে হলো যে অত্যন্ত মানে কি বলবো, আত্মকেন্দ্রিক একটা পরিবার, নিজেদেরটা ছাড়া কারোরটাই বোঝে না। তখনকার জেনারেশনে যারা যারা ছিলেন ওই বাড়িতে, তারা সবাই এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি শুরু করে, যে স্বপ্ন দেখেছিস, এই সেই হেনা তেনা, এরকমভাবে ব্যাপারটাকে ধামাচাপা দিতে চায়, কিন্তু কোনোভাবেই কিছু হয় না। মৃগাঙ্কর কাকা মাঝে মধ্যেই কিন্তু ওই বাড়ির আনাচে কানাচে কাকিকে দেখতে পেতেন, মানে ওনার স্ত্রীকে দেখতে পেতেন। এইবার একদিন মৃগাঙ্কর কাকা অফিস থেকে যখন ফিরছেন, তখন ট্রেন থেকে পড়ে গিয়ে
মারা যান। একটু দূরে ওনার চাকরি ছিল, ট্রেনের যাত্রী ছিলেন, ট্রেনে করে যাতায়াত করতেন। ফেরার পথে ট্রেন থেকে পড়ে গিয়ে খুব মর্মান্তিকভাবে ওনার মৃত্যু হয়। মানে ট্রেন থেকে পড়ে গিয়ে নাকি, মানে যেটা আমাকে বলা হলো যে ভিড় ট্রেন ঝুলতে ঝুলতে আসছিলেন, মাথাটা কোনোভাবে পোস্টের সাথে বাড়ি খায়। ঠিক আছে, মানে খুবই খুবই ভয়ঙ্কর মৃত্যু, মারা যান, বাঁচেন না। কিছুদিন বাদে মৃগাঙ্কর বাবা, কিছুদিন বাদে মানে মৃগাঙ্কর কাকা মারা যাওয়ার বলতে পারো প্রায় মাস পাঁচেক পর, একদম কাছাকাছি, প্রায় মাস পাঁচেক পর বাবা, মৃগাঙ্কর বাবা বাজার করে ফিরছেন, ফিরতে ফিরতে রাস্তার মধ্যে ম্যাসিভ স্ট্রোক। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার ডেড ডিক্লেয়ার করেন। ঠিক আছে, মৃগাঙ্কর ঠাকুমা তখনও জীবিত। ভাবো অবস্থা, ওই রকম একজন বয়স্ক মহিলা 2 সন্তানকে হারালেন ওই বয়সে গিয়ে। আর সন্তান শোকের থেকে বড় শোক আর কিছু হয় না পৃথিবীতে। ঠিক আছে, মৃগাঙ্কর ঠাকুমা তিনি এক প্রকার উন্মাদের মতো হয়ে গেলেন। আর মৃগাঙ্কর মা, তিনি, তার মধ্যে একটা উইথড্রল সিনড্রোম চলে এলো। উইথড্রল মানে সব কিছু থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, একটা অবসাদে ভুগছেন। আর মৃগাঙ্কর ঠাকুমা উন্মাদ হয়ে উঠলেন। ইন দ্য মিনওয়াইল কী হলো, আরেকটা ঘটনা, মৃগাঙ্কর পিসি, আমি একটু আগেই বলছিলাম তিনি সন্তান সম্ভবা ছিলেন তখন, মানে এই যে ঘটনাটা ঘটলো তার কিছুদিন আগে, মানে মানে মৃগাঙ্কর কাকি যেদিন আত্মহত্যা করেন তার হয়তো দিন 7 আগে ওনার প্রেগন্যান্সির নিউজটা আসে। এবার তার মধ্যেই এত ঘটনা। তারপরে হঠাৎ শিলিগুড়ি থেকে খবর এলো, মানে উনি শিলিগুড়িতে থাকতেন, নর্থ বেঙ্গলে থাকতেন, সেখান থেকে হঠাৎ খবর এলো যে ওনার মিসক্যারেজ হয়েছে, ওনার ভ্রূণের যে সন্তান সেটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে দেখো সব কিছু খারাপ একসাথে ঘটা, এটাকে তুমি কাকতালীয় বলতে পারবে না। মানে পুরো পরিবারটা ছারখার হচ্ছে। আর মৃগাঙ্কর ঠাকুমার মধ্যে একটা উন্মাদনা কাজ করছে, প্রচণ্ড রকম ভায়োলেন্ট হয়ে উঠলেন তিনি। আর মৃগাঙ্করও তখন খুব বেশি বয়স না, একদমই ছোট্ট বয়স। ঠিক আছে, রীতিমতো ভায়োলেন্ট হয়ে উঠলেন তিনি। এমনই ভায়োলেন্ট হয়ে উঠলেন যে লাস্টের দিকে নাকি ওনাকে খাটের সাথে হাত পা বেঁধে রাখা হতো, চারদিকে তাকাতেন, কাকির নাম করে বলতেন, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন। হ্যাঁ, ওই যে এসছে শয়তানিটা, আমাদের সব নষ্ট করে দিতে এসছে। হ্যাঁ, এরকম নানান রকমভাবে, মানে যেন উনি দেখতে পেতেন, দেখতে পেয়ে মানে কাউকে একটা দেখতে পেয়ে উনি গালাগাল দিচ্ছেন, এবং সেই গালাগালটা দিচ্ছেন মৃগাঙ্কর কাকিমাকে, সেটা বোঝাই যেত। এই করতে করতে একদিন মৃগাঙ্কর ঠাকুমাও মারা গেলেন, মৃগাঙ্কর মাই একমাত্র বেঁচে রইলেন। এইবার মৃগাঙ্কও কিন্তু তখন মাঝে মধ্যে তার পিসিকে দেখতে পেত। এবারে একদিন স্কুল থেকে মৃগাঙ্ক ফিরেছে, মৃগাঙ্ক ফিরে দেখছে বাড়িতে মা কোথাও নেই। মা মা করে ডাকছে, কোনো সাড়া শব্দ নেই কোথাও। মৃগাঙ্ক এবার ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার যে ঘরটা যেখানে ওর মায়ের থাকার কথা, সেই ঘরটার দিকে যেতে গেছে, হঠাৎ করে দাঁড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেছে। সেই দরজাটাকে ও আর ঠেলে খুলতে পারছে না। হঠাৎ মৃগাঙ্কর মনে হলো তার কাঁধটা কেউ একটা স্পর্শ করেছে, কাঁধটা কেউ একটা ধরেছে। সেই কাঁধের দিকে ঘুরে যেই তাকাতে গেছে, দেখছে যে একটা পোড়া হাত ওর কাঁধের ওপর। পেছনে তাকিয়ে দেখছে কাকিমা দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই রকম চেহারা। কিন্তু কাকিমা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। মৃগাঙ্কর মাথায় ওই পোড়া হাতে, আর মৃগাঙ্কর সাহসও আছে বলতে হবে, ও পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয় তো করছে কিন্তু ওর কিছু হয়নি। ওই পোড়া হাত দিয়ে তিনি মৃগাঙ্কর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একমাত্র তোর মাকেই রেহাই দিলাম তোর কথা ভেবে, কিন্তু তোর মাও সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না। এবং একটা কথা মনে রাখিস মৃগাঙ্ক, তুইও যদি এর পরবর্তীকালে বিয়ে করবার কথা ভাবিস, তাহলে কিন্তু সেটা তোর পক্ষে ভালো হবে না, আমি কিন্তু আবার ফেরত আসব। এই বলে তিনি রীতিমতো ওইখান থেকে চলে যান, ভ্যানিশ হয়ে যান। এইবার এরপরে তো জীবন চলতে থাকে নিজ ছন্দে, মৃগাঙ্করও পড়াশোনা এগোতে থাকে, কিন্তু আস্তে আস্তে ওর মায়ের শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে। এবং মৃগাঙ্ক যখন একটু
কর্মক্ষমতা মৃগাঙ্কর আস্তে আস্তে যখন তৈরি হয় তখন ধীরে ধীরে ওনার মায়ের কোমর থেকে শুরু করে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়। দেখো কীরকম প্রোগ্রামিংয়ের মতো কেমন প্ল্যান করে হচ্ছে। মানে ওনার কাকিমাই যদি এই ব্যাপারগুলো করে থাকেন তাহলে আমি বলবো উনি মানে খুব ভালো প্ল্যানার। কেন প্ল্যানার? কারণ মৃগাঙ্কর কাজে ঢোকা অবধি অপেক্ষা করছিলেন, মানে মৃগাঙ্ককে স্বাবলম্বী হতে হবে। যেই মৃগাঙ্ক স্বাবলম্বী হয়ে গেল অমনি ওনার মাকে উনি বিছানায় শয্যাশায়ী করে দিলেন যে এখন আর তোমার চলে ফিরে বেরিয়ে কোনো লাভ নেই, এবারে তুমি বাকি জীবনটা আমার সাথে যে অন্যায়গুলো করেছো তার শাস্তি ভুগতে হবে তোমাকে। যাই হোক, তো এই পুরো ঘটনাটা মৃগাঙ্ক আমাকে বলল। তা আমি বললাম যে দাঁড়াও, আমাকে কিছু ডটস কানেক্ট করতে দাও। তার মানে তুমি, আমি মৃগাঙ্ককে জিজ্ঞাসা করছি, তার মানে তুমি যে আমাকে বলেছিলে যে একজন, মানে তোমার ওয়াইফকে যে বলেছিলে যে একজন জ্যোতিষী তোমাকে দেখে বলেছিল যে তোমার বিয়ের পরে স্ত্রী বিয়োগ ঘটবে, তাই বিয়ে করাটা তোমার উচিত হবে না, তাই তুমি বিয়ে করতে চাইছো না, তার মানে ঘটনাটা মিথ্যা, এই ব্যাপারটা পুরো সাজানো ঘটনা। তখন বলছে যে হ্যাঁ, এটা আমাকে বলতে হয় বলে আমি বলেছিলাম, কিন্তু কাকিমার এই মর্মান্তিক মৃত্যুটা বা এই যে ব্যাক স্টোরিটা এটা আমি কোনোদিনই সুরঞ্জনাকে জানতে দিইনি, তার কারণ ওর তাহলে আমার পরিবারের সম্বন্ধে একটা খারাপ ধারণা হবে। তাই বললাম যে খারাপ ধারণা হওয়াটা তো জাস্টিফাইড মৃগাঙ্ক, যেটা মানে তোমার পূর্বপুরুষরা বা তোমার যে আগের জেনারেশন যেটা তোমরা করেছিলে সেটা তো গর্হিত অপরাধ। তা মৃগাঙ্ক তখন বলছে হ্যাঁ দাদা, আমি তো মানছি, আমি তো নিজেই মুখেই স্বীকার করছি সেটা, কিন্তু দেখুন আমার তো তখন প্রতিবাদ করবার বা কিছু করবার ক্ষমতা ছিল না, আমি তো তখন একটা ছোট বাচ্চা, আমি তখন কি বলবো, আমি ওদের প্রত্যেকের ওপর আমি ডিপেন্ডেন্ট, বাবা মায়ের ওপর ডিপেন্ডেন্ট, কাকার ওপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ আমি পড়াশোনা করছি, তা না হলে তো আমাকে বাড়ি থেকে মানে আমার ওপরে অত্যাচার শুরু হবে তাহলে। তো যাই হোক, তা তখন বলছে যে দেখুন আপনি যদি এটা সুরঞ্জনার কাছে গোপন রাখেন তাহলে খুব বেটার হয়, আপনি ব্যাপারটাকে একটুখানি অন্যরকমভাবে পোর্ট্রে করুন। তা আমি বললাম যে ঠিক আছে, আমি এখানে বসে তো আমি কিছু করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি একদিন তোমাদের বাড়িতে যাব, পুরো ব্যাপারটা দেখব, তোমার বাড়িতে যিনি রয়েছেন, অর্থাৎ তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে তোমার কাকিমা রয়েছেন, সেই স্পিরিটের ভাইব্রেশনটা আমাকে একটুখানি বুঝতে হবে, কারণ প্রত্যেকটা স্পিরিট তো আলাদা রকমের হয়, মানে সবটা মানে সবাই সবসময় সমান হন না। তো যাই হোক, তা আমাকে একটুখানি যেতে হবে, গিয়ে ব্যাপারটা বুঝতে হবে, তারপরে আমি ডিসাইড করব, আমি সিদ্ধান্তে পৌঁছাবো যে আমার পরবর্তী পদক্ষেপটা কীরকম। তা এইবার আমি আমার টিমের এক ভদ্রলোককে নিয়ে আমি ওখানে যাই। এবার যাওয়ার পর আমাকে যেহেতু মৃগাঙ্ক আমার কাছে প্রচণ্ড রকমভাবে রিকোয়েস্ট করেছে ব্যাপারটাকে গোপন রাখার জন্য, তা আমরা সুরঞ্জনার কাছে ব্যাপারটা একটু অন্যরকমভাবে পোর্ট্রে করি যে তোমার হাজব্যান্ডের সাথে কেউ শত্রুতা করে এখানে প্রেত চালান টালান করেছে, এরকমভাবে একটা কাল্পনিক নামটাম দিয়ে কিছু একটা বলে টলে দিই, নিয়ে তারপর আমরা ভাইব্রেশনটাকে বোঝবার চেষ্টা করি। আমি এবং ওই ভদ্রলোক আমরা ওই ঘরটার সামনে যাই, এবং যেই আমরা ওই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম, দরজার ওপরে আমিও হাত রেখেছি, উনিও হাত রেখেছেন, রাখবার সাথে সাথেই ভেতর থেকে দুমদাড়াক্কা আওয়াজ, আচ্ছা, দরজায় হাত রাখার সাথে সাথেই। এবার আমি যেহেতু এঞ্জেল মেডিটেশন করি, আর যাকে সঙ্গে নিয়ে গেছি তিনি তন্ত্রের জগতের লোক, তা তিনি তন্ত্রের মাধ্যমে তার যে মেডিটেশন পদ্ধতি, আমি এঞ্জেল মেডিটেশন পদ্ধতির মাধ্যমে যে ভাইব্রেশনটা পেলাম, তাতে বুঝলাম যে ইনি সহজে কিন্তু এই বাড়ি থেকে বেরোতে পারবেন না বা বেরোবেন না। ঠিক আছে, সহজে তিনি এই বাড়ি থেকে বেরোবেন না, ইনি প্রচণ্ড রকম জেদি প্রকৃতির একটি প্রেত। যাই হোক, তাও আমরা ব্যাপারটা বললাম, ওনাদেরকে জানালাম, জানিয়ে আমরা বললাম যে এখানে একটা মানে উগ্র একটা হোম করতে হবে। উগ্র হোম মানে দশমহাবিদ্যার যে উগ্র রূপ যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা হোমযজ্ঞ করতে হবে। সেটাতে কালী থাকবেন, তারা থাকবেন, ধূমাবতী থাকবেন, এনারা মূলত থাকবেন, এই তিনজন। তা খুব উগ্র একটা হোম হবে, আপনাদের প্রত্যেককে এই বাড়িতে উপস্থিত থাকতে হবে হোমের টাইমে, এবং কিছু সামগ্রী লাগবে যেটা আমরা বলে দেবো, আপনারা কিনে নেবেন। তো এইসব বলে টলে তো আমরা বাড়ি ফিরলাম সেই দিনের মতো। এবার বাড়ি ফেরার পর তার পরদিন থেকেই মৃগাঙ্ক ঘন ঘন আমাকে ফোন করা শুরু করলো, সুরঞ্জনাও করা শুরু করলো, যে আপনারা এসে ঘুরে যাওয়ার পর
বাড়িতে প্যারানর্মাল ইভেন্ট আরও বাড়তে শুরু করেছে। এই কদিন যাবৎ তো এই সমস্ত সমস্যা চলছিল, তার সাথে আরও কতগুলো ব্যাপার ছিল, আর্থিক মন্দা চলছে। আর আপনারা যেদিন বিশেষভাবে চলে গেলেন তার পরদিন মানে সেই দিন রাত থেকেই প্রচণ্ড রকম অসুবিধা বাড়িতে শুরু হয়েছে। চারদিক কেমন যেন একটা বদ্ধ একটা পরিবেশ, নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে, খাবারের মধ্যে গোছা গোছা চুল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরকম ঘটছে। আপনারা দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব যজ্ঞটা সম্পন্ন করুন। তা এবার আমরা পড়ে গেছি মহাবিপাকে, কারণ আমাদের তো একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করলে হবে না, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আছে হ্যান্ডেল করতে হয়। আরও 2-3 জায়গায় যজ্ঞ বাকি ছিল, আমার কিছু জায়গায় এঞ্জেল থেরাপি ছিল, সেগুলো বাকি রয়েছে। তাও আমরা বললাম যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা জানাচ্ছি কবে আমরা যজ্ঞটা করতে পারবো। ইন দ্য মিন ওয়াইল আবার আরেকটা ঘটনা ওদের বাড়িতে ঘটেছে যেটা খুবই মর্মান্তিক এবং খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে সুরঞ্জনার তো আমি আগেই বলেছিলাম পাখির শখ। এবার ও দেখছে একদিন ওর ঘরে একটা খাঁচার মধ্যে 2টো বদ্রি পাখি রাখা ছিল। একদিন হঠাৎ করে ও দেখছে যে ওই বদ্রি পাখি দুটো একে অপরের সাথে মারামারি করছে। আচ্ছা, এবং 2টো পাখি একে অপরকে তাদের ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে, মানে খুব ভায়োলেন্ট টাইপের মারামারি। এবার সেই ঠোকর খেতে 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 মানে দুজনেই দুজনকে ঠোকরাচ্ছে। এবার একজনের ঠোকরের জোরটা একটু বেশি, আরেকটা পাখি দেনান দেয়ার মারা যায়, আর আরেকটা পাখি যে জ্যান্ত অবস্থায় ছিল, জীবিত অবস্থায় ছিল, সেও দিন 2-এর মধ্যে মারা গেছে। এবং শান্তদ্বীপ এতটাই মর্মান্তিক ঘটনা। মৃগাঙ্কর বলেছিলাম পাখির ব্যবসা, ওর বাড়ির নিচে একতলায় একটা পোর্শনে প্রচুর পাখি এরকম খাঁচায় রাখা ছিল। সেদিন সন্ধ্যাবেলায় মানে যেদিন এই ঘটনাটা ঘটলো পাখি নিয়ে সুরঞ্জনার ঘরে যে ঘটনাটা ঘটলো, সেই দিনই সন্ধ্যাবেলায় মৃগাঙ্ক যখন নিচে যায়, গিয়ে ঘরটা খোলে, তখন দেখে যে প্রত্যেকটা পাখি প্রচণ্ড রকম ভায়োলেন্ট হয়ে উঠেছে, তাদের ডানা ঝাপটানো বেড়ে গেছে, সবাই একসাথে চিৎকার করে উঠেছে। এবং একটা রাত্রি কাটতে না কাটতে ওর স্টকে যত পাখি ছিল সব শেষ, মৃত। এবং এটা শুরু হয় ওই আমরা যেদিন ওদের বাড়িতে যাই, যজ্ঞের কথাটা ওখানে বলি, তারপর থেকে মানে এটা এখন স্পিরিটটা আরও মারাত্মকভাবে ভায়োলেন্ট হয়ে উঠেছে। তা আমি তখন আমার টিমের ভদ্রলোককে এই ব্যাপারটা বলি, উনি বলেন যে হ্যাঁ এগুলো তো খুবই স্বাভাবিক ব্যাপার। তা আমি বললাম যে আপনি কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করুন। তা তখন বলছে যে হ্যাঁ দেখুন, স্পিরিটটা তো ওই বাড়িতেই কিন্তু এত বছর ধরে রয়েছিল, এতদিনও কোনো উপদ্রব করেনি, কিন্তু স্পিরিট থাকার কারণে ওই বাড়িটার কোনো সমৃদ্ধি হয়নি। এখানে তো আর আলাদা করে কোনো মানে বাইরের কোনো একটা ফোর্স যে একটা ইয়ে করে দিয়েছে, যে একটা তন্ত্রমন্ত্র করে দিয়েছে বা কালা জাদু করেছে, ব্যাপারটা তো আর সেরকম নয়। এটা মানে ওখানকারই ঘটনা। তা স্পিরিটটা এখানেই ছিল, এতদিন ধরে সে চুপচাপ ছিল, কিন্তু এখন যেহেতু মৃগাঙ্ককে আবার বিয়ে করতে দেখেছে সুরঞ্জনার সাথে, তাই ও আবার জেগে উঠেছে। তাই জন্যই এত অ্যাক্টিভিটি ওই বাড়িটাতে হচ্ছে। তা আমি বললাম যে তাহলে উপায়টা কী? তা উনি তখন আমাকে বললেন যে দেখুন, আপনি তো এঞ্জেল থেরাপি করেন আর আমি তন্ত্র করি, আমরা দুজনে যৌথভাবে যেদিন যজ্ঞটা হবে সেদিন তো আপনি থাকছেনই, আপনি প্রে করবেন ওনার প্যাসেজটা ক্লিয়ার করার জন্য, মানে যাতে এই বাড়িটা থেকে উনি বেরিয়ে যেতে পারেন, ওনার মুক্তির ব্যবস্থা তো আর আমরা করতে পারবো না, ওটা মহাকালের হাতে। কিন্তু তাকে কনভিন্স করে মানে স্পিরিটটাকে কনভিন্স করে এখান থেকে বার করে দেওয়া, যাতে সে একটা প্যাসেজের মধ্যে চলে যায়, একটা প্যাসেজ যাতে পায়। তা ঠিক আছে, ব্যবস্থাপনা করা হলো, হোমযজ্ঞ দিন উপস্থিত হলো, আমরা গিয়ে সেখানে পৌঁছালাম। এইবার যখন যজ্ঞটা চলছে, হঠাৎ দেখি সেই সুরঞ্জনা অদ্ভুতভাবে বিহেভ করা শুরু করেছে। প্রথমে বলছে যে আমার প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে, এই যজ্ঞের আগুনের তাপ আমি নিতে পারছি না। তা আমরা তখন বললাম যে আপনাকে সামনে বসবার কোনো দরকার নেই, আপনি একটু দূরে গিয়ে বসুন, তাহলেও চলবে। তা তিনি দূরে গিয়ে বসবার পরেও সুরঞ্জনা বলছে যে আমি পারছি না, আমার কেমন একটা শ্বাসকষ্ট হচ্ছে। তা আমি দেখছি যে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, নিয়ে তারপর হঠাৎ করে তার শরীর নিস্তেজ হয়ে পড়ল। নিস্তেজ হয়ে পড়ার পর এদিকে যজ্ঞ চলছে। এবার আমি কি বললাম যে যজ্ঞে মানে তন্ত্রমতে যে যজ্ঞটা, তাতে কালী, তারা এবং ধূমাবতী, তা প্রথমে কালী প্রয়োগ হলো, তারপরে তারা মন্ত্র হলো,
যখন ধূমাবতী মন্ত্রটা যখন স্পেশালি জপ করা হচ্ছে এবং যজ্ঞে ঘি ঢালা হচ্ছে ধূমাবতীর নাম নিয়ে, সেই মুহূর্তে সুরঞ্জনা প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে উঠল, আচ্ছা, মারাত্মক লেভেলের ভায়োলেন্ট। এবং আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আমরা দেখলাম যে ও যেখানে বসেছিল সেখান থেকে উঠে বিদ্যুৎ গতিতে ও ছুটে গেল ওর শাশুড়ির ঘরে। ঠিক আছে, শাশুড়ির ঘরে গিয়ে তার গলা প্রায় টিপে ধরে, এরকম অবস্থা, মানে টিপে ধরেছে গলা, এবং গলার আওয়াজ কিন্তু মানে কণ্ঠস্বর কিন্তু তার পাল্টে গেছে সুরঞ্জনার। সে তার নিজের কণ্ঠে কথা বলছে না, সে অন্যের কণ্ঠে কথা বলছে, এবং তার শরীরের মধ্যে অন্য কেউ যে কবজা করেছে সেটা আমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারলাম। অর্থাৎ এক কথায় বলতে গেলে সুরঞ্জনা ওয়াজ পজেসড। এইবার আমরা তো কোনো মতে তাকে টেনে টুনে এনে তাকে বসানো হলো। তারপর আমার সাথে যেই তান্ত্রিক ভদ্রলোক ছিলেন তিনি কমিউনিকেট করা স্টার্ট করলেন স্পিরিটের সাথে। এবারে দেখো, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই জায়গাটাতে বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে। কেউ একটু উগ্রতার সাথে করে, কেউ একটু নমনীয়তার সাথে করে। তা এই ভদ্রলোক একটু নমনীয়তার সাথে করলেন, যে দেখুন এইভাবে সংসারের সমৃদ্ধিটাকে আপনি আটকে রেখেছেন, আমরা জানি আপনার সাথে একটা চূড়ান্ত অন্যায় হয়েছিল, কিন্তু আপনি দয়া করে এই স্থান ত্যাগ করুন, এনার দেহ ত্যাগ করুন। দেখুন এই মৃগাঙ্ক বলে যে ছেলেটি, ইনি তো আপনার সাথে কোনো রকম অন্যায় করেননি, তাই এনার একটা মেয়েকে ভালো লেগে যায়, বিয়েতে আর সে না করতে পারে না, একটা স্বপ্ন দেখে সে বিয়ে করে। আর এই যে মেয়েটি, এই মেয়েটিরও তো কোনো দোষ নেই, তাহলে আপনি কেন এদেরকে এত কষ্ট দিচ্ছেন? তখন তো নানান রকম অশ্লীল ভাষা প্রয়োগ হচ্ছে ওদিক থেকে, হ্যাঁ, প্রেতরা যেটা করে আর কি। তাও আমরা আমাদের টেম্পারমেন্ট হারাইনি। আমি এঞ্জেল থেরাপির মাধ্যমে প্রে করে যাচ্ছি। আমার কমিউনিকেট করা যাবে না, আমরা কমিউনিকেট করি না, কমিউনিকেশনের ব্যাপারটা তন্ত্রেই হয়। আমরা অন্যরকমভাবে আমরা টেলিপ্যাথির মাধ্যমে করি। তা আমি যে কজন আর্কএঞ্জেলস রয়েছেন যারা স্পিরিট ক্লিনজিংয়ে কাজে লাগে, আর্কএঞ্জেল মাইকেল আছেন, আর্কএঞ্জেল স্যামুয়েল আছেন, এরকম নানান রকম আর্কএঞ্জেল আছেন, তো তাদের মন্ত্রগুলো করছি, সেই আর এদিক দিয়ে হচ্ছে তন্ত্রমতে নিয়ে। তারপরে হঠাৎ করে ভেতর থেকে প্রশ্ন এলো, মানে ওনার মানে সুরঞ্জনার শরীরের মধ্যে থেকে প্রশ্ন এলো যে আগে কথা দে যে আমাকে মুক্তি দিবি, তা না হলে আমি ছাড়বো না, আমি ক্লান্ত হয়ে পড়েছি এভাবে। তা তখন সেই ভদ্রলোক বলছেন যে হ্যাঁ স্বাভাবিক, ক্লান্ত হওয়াটাই তো আপনার স্বাভাবিক, আপনি নিজের মৃত্যুটা, প্রথমত এটা আপনার ডিসিশন ছিল, আমি জানি আপনাকে বাধ্য করা হয়েছিল, আপনি বাধ্য হয়ে এই পন্থা অবলম্বন করেছিলেন, কিন্তু দেখুন এটা তো কোনো সলিউশন না, এটা করে আপনি কি পেলেন? আপনার সংসারটাই আর থাকলো না, একটা দেহহীন প্রেত হয়ে, অতৃপ্ত আত্মা হয়ে এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ালেন, এই বাড়িটার কোনো সুখ সমৃদ্ধি হতে দিলেন না, নিয়ে এখন একটা নতুন জেনারেশন শুরু হচ্ছে এই বাড়িটা থেকে, সেটাও আপনি বাধা দিচ্ছেন। কাজেই এগুলো আর করবেন না, দয়া করে এই জায়গাটা থেকে চলে যান। এবারে আমরা দেখছি আস্তে আস্তে ধীরে ধীরে সুরঞ্জনার দেহটা এভাবে বেঁকে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। নিস্তেজ হওয়া মানে স্পিরিটটা তার শরীর থেকে বেরিয়ে গেল, নিয়ে তারপর কিছুক্ষণের পর সে নর্মাল। তখন জিজ্ঞাসা করছে যে যজ্ঞটা কখন শুরু হয়েছিল, যজ্ঞ কি শেষ? তারপর আস্তে আস্তে আমরা তখন বুঝলাম যে স্পিরিট চলে গেছে, এবং স্পিরিট কথা দিয়েছে যখন বেরিয়ে যাচ্ছে সে বেরোবেই, কারণ আত্মারা মানে প্রেতাত্মা বিশেষ করে এরা কিন্তু মিথ্যাচরণ করে না। খুব মানে বেয়াড়া রকমের প্রেত হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে করে না। তা যজ্ঞ সমাপন হলো, তারপর আমরা যতটুকু ফলো আপ রেখেছি এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। মৃগাঙ্ক আবার নতুন করে ব্যবসা শুরু করেছে, এবং ওদের মধ্যে এখন সম্পর্কটা ভালো। আর মৃগাঙ্কর মাও মোটামুটি, হ্যাঁ উঠে হয়তো দাঁড়াতে পারছেন না পুরোপুরি, কিন্তু মোটামুটি উঠে বসতে পাচ্ছেন, খাটের ওপর উঠে বসতে পাচ্ছেন, চলাফেরাটা করতে পারছেন না, এত বছর ধরে শয্যাশায়ী তো, কিন্তু যতটুকু যা বুঝলাম একটু ভালোর দিকে যাচ্ছে। মানে তুমি যতবারই আসো এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের শোনাও, মানে সত্যি মুগ্ধ হয়ে যাই। মানে এটা অদ্ভুত অভিশাপের ঘটনা এটা। এবং অভিশাপ দেখো, এই অভিশাপ জিনিসটা এমন না, মানে
তুমি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করলে, কি একটা তন্ত্রক্রিয়া করলে, কি একটা খারাপ কিছু একটা করলে, সেগুলোকে কাটানো যায়। অভিশাপের এফেক্ট কিন্তু মারাত্মক, এটা বংশ পরম্পরায় চলতে থাকে। তাও আবার এখানে প্রেতের অভিশাপ, প্রেতের দ্বারা অভিশাপ, খুবই কঠিন এটা কাটানো। আপনারা দেখলেন তো কত ভয়ানক একটি ঘটনা দেবদীপদা শোনালো। এর থেকেও ভয়ানক ঘটনা আমরা পাহাড়ে গিয়ে কিন্তু শুনবো। তো অবশ্যই শামিয়ানার এই ব্যবস্থাপনা যেটা আমরা পাহাড়ে গিয়ে ঘটনা শোনাবো, তাতে আপনারা বুক করতে পারেন। আবারও নিচে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করে আপনারা বুক করে নিন। তারপর আমরা মে মাসের 16, 17, 18 এই 3 দিন জমিয়ে কি বলবো ঘটনা শোনা হবে। আপনাদের ঘটনা আমরা শুনবো, দেবদীপদার ঘটনা আপনারা শুনবেন, প্লাস আরও মজার মজার অনেক ইভেন্ট হবে। আর যেটা বললাম, আর একজন স্পেশাল গেস্ট আছে, তার ঘটনাও আপনারা শুনবেন। তো অবশ্যই এখনই কল করুন, এই জন্য নিচে নাম্বার যাচ্ছে এই ট্রাভেল এজেন্সিতে, অ্যান্ড বুক করে নিন আপনার সিটটা। দেবদীপদা, থ্যাংক ইউ, তুমি আবারও এলে। আমরা ধন্যবাদ তোমাকেও এবং তোমার প্রত্যেকটা শ্রোতাদের। আমি কমেন্ট সেকশন তো দেখি, প্রত্যেকে আমাকে যে পরিমাণে ভালোবাসা দেন, তাতে আমি সত্যিই খুব আপ্লুত, এবং নতুন নতুন ঘটনা আপনাদের সাথে শেয়ার করবার ইচ্ছাটাও আরও বেড়ে যায়। তো এভাবেই পাশে থাকুন সবাই। আর একটা বিষয় বলে দিই, দেবদীপদার একটি চ্যানেল আছে, সেটা হলো অ্যাস্ট্রোলজার, নামটা বলে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র। হ্যাঁ, আপনি সার্চ করে দেখতে পারেন এই চ্যানেলে। আপনার যদি কোনো কিছু প্রবলেম, আপনি যদি কিছু প্রবলেম ফেস করেন, তাহলে ওই চ্যানেলে গিয়ে একবার নক করতে পারেন। মানে চ্যানেলে গেলেই আপনি দেবদীপদার নাম্বার অ্যান্ড ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। তো আপনারা সেই বিষয়ে কথা বলতে পারেন যদি আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে। আর আবারও দেবদীপদা আসবে, কিন্তু তার আগে আমরা পাহাড়ে গিয়ে মজা করবো, এটুকু বলে দিচ্ছি। বারবার সিটটা অবভিয়াসলি বুক করে ফেলুন। অ্যান্ড দেবদীপদা, আবার তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ, তুমি এলে এতদিন পর। আমার মানে সব থেকে ভালো লাগছে যে এই অপারেশনের পর ফার্স্ট তোমার সাথে শ্যুট। মানে তুমি মানে বুঝতেই পারছো, আমাদের প্রায় এতদিন শ্যুট হয়নি, তারপর তোমার সাথে প্রথম শ্যুট। তো থ্যাংক ইউ আমার তরফ থেকে। হয়তো আমি বারবার ফাম্বল করছি, অনেক দিন পর আমি শ্যুট করছি, তার জন্য ওর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে পরের সপ্তাহে, পরের শুক্রবার ঠিক রাত 9টায় হরর মাইন্ডসে। থ্যাংক ইউ।